slogan. একটা লোড হয়নি। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে একটা লোড হোক, আমি বলতে থাকি এটা কি। এটা হচ্ছে কি, ওয়েবসাইট আমরা ডেভেলপ করবো। হ্যাঁ, ওয়েবসাইটের দুইটা ইম্পর্টেন্ট পার্ট থেকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। এই যে আমি কোরবান বিডির ওয়েবসাইটে প্রবেশ করেছি, এখানে প্রবেশ করার পর আমি যা যা দেখতে পাচ্ছি ডিজাইন, সবই হচ্ছে ফ্রন্ট এন্ড এর ডিজাইন। হ্যাঁ, ফ্রন্ট এন্ড হচ্ছে কি যাদের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, এই কাজকে বলা হয় বর্তমানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছি না, যেমন এখানে হয়তো লগ ইন সিস্টেম থাকতে পারে, যদিও নাই। যখন লগ ইন সিস্টেম থাকে তখন আমরা কি করি, লগ ইন করি, ইমেল পাসওয়ার্ড দিই। তো পিছনে বেশ বসে কেউ আছে যে চেক করে যে আমি সঠিকভাবে ইমেল পাসওয়ার্ড দিয়েছি কিনা। অথবা আমি যদি এখান থেকে কোর্স কেনার চেষ্টা করি, হয়তো অনলাইনে পেমেন্ট করব, তো ব্যাক এন্ডে বসে তো কেউ চেক করবে যে পেমেন্টটা ঠিক মতো দিয়েছি কিনা, নাকি ভুল দিয়েছি। তো এই যে ব্যাক এন্ড সিস্টেমটা, সেটা যেটা দেখা যায় না, সেটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তো আপনাদের এই হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, আপনার এই কোর্স আউটলাইন দেখে ভর্তি হয়েছেন, আপনাদের এখানে যা যা আছে ফুল স্ট্যাকে সবই করবেন। এর বাইরে কিছু ক্লাস থাকতে পারে, যেমন ইংলিশ ক্লাস থাকতে পারে, কিংবা ওয়ার্ডপ্রেস এর ক্লাসগুলা, এইটা ওয়ার্ডপ্রেস এর ক্লাসগুলো মিনহাজুল আসিফ যে আপনাদের করবেন বেরি শেয়ারিং। এমনি পিএইচপি ক্লাস আমি নিবো, এবং হচ্ছে ফ্রন্ট এন্ড যা যা আছে ডেভেলপমেন্ট জাভা স্ক্রিপ্ট ক্লাস, এগুলো আমি নেবো, এবং এইচটিএমএল সিএসএস তো আছেই। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমি আসিফ আবির, আমি হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে ট্রেনার হিসেবে আছি। প্রায় 10 বছরের মতো সময় ধরে আছি ট্রেনার হিসেবে। তো পাশাপাশি ফ্রিল্যান্সিং করি, এবং হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন আইটি ফার্মে প্রজেক্ট বেসড জব। আচ্ছা, তো ফেসবুকে তো আপনি দেখতেছেন আমি লিঙ্ক দিয়েছি। যেটা করেন যে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেন, আমি অ্যাকসেপ্ট করে রাখবো। তো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রেখেন। আমি যে শুধু কোডম্যান বিডিতে ক্লাস নিই এমন না, আমি আরো অনেক জায়গায় ক্লাস নিয়ে থাকি। আচ্ছা, তো প্রথমে আসেন আপনাদের এই যে মডিউল গুলো যদি দেখে, প্রথমে আসে প্রথম মডিউলটা কি, এইচটিএমএল মডিউল। হ্যাঁ, এইচটিএমএল মডিউলে আমরা কি কি শিখবো যদি দেখি, এইচটিএমএল কিছু এসেনশিয়াল কোড দেখবো, মিডিয়া টু ওয়েব পেজ, মিডিয়া ফাইল গুলো ওয়েবসাইটে কিভাবে কাজ করে সেটা দেখবো, টেক্সটের বেসিক জিনিস দেখবো, ঠিক আছে, সিমান্টিক ট্যাগ গুলো দেখবো, ফর্ম দেখবো, আর টেবিল আছে হয়তো এখানে মিসিং আছে, ভেতরে কোথাও আছে, টেবিলটা অবশ্যই দেখবো, আর ইম্পর্টেন্ট ট্যাগ গুলো তো মাস্ট দেখবোই। আচ্ছা, এখানে মনে হয় সিরিয়াল বা নিচে দিয়ে না, সিএসএস পরে, আমরা আগে সিএসএস মডিউল দেখবো, দেন হচ্ছে গিয়ে সিএসএস দেখবো। তো আশা করি এগুলো একটু দেখে নিন আপনারা। এই যে বুটস্ট্র্যাপ 5 শিখবো, পিএইচপি শিখবো, আবার টেল উইন্ডো আছে, টেল উইন্ডো দেখবো। হ্যাঁ, টেল উইন্ডো সিএসএস আছে, সেটাও দেখবো। গিট হাব, এগুলো যা যা আছে সবই দেখবো। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে নির্দ্বিধায় যে কোনো টাইমে করতে পারেন, কিন্তু কোশ্চেন না থাকলে মাইক অফ রাখছেন। হ্যাঁ, দেখা যায় যে আশেপাশে সাউন্ড চলে আসলে পরে ডিস্টার্ব হয়। আমি আবার দেখা যায় মাইক অফ করে দিলে তখন দেখা যাবে আপনারা মাইক অফ করতে পারবেন। তো এটা একটু খেয়াল রাখেন যাতে কোশ্চেন ছাড়া মাইকটা অফ থাকে। হ্যাঁ? যে কোনো জিনিস না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। এখানে একটু আমি বলে রাখি কোন কোন জিনিস তুলনামূলক সোজা, কোন কোন জিনিস একটু পরিশ্রম দিতে হবে আইন জানার জন্য। হ্যাঁ? অনেকে হয়তো জানেন, অনেকে আপনাদের মধ্যে অলরেডি এক্সপার্ট আছেন, তাদের হয়তো এইচটিএমএল সিএসএস দেখাই লাগবে না। অনেকে আছেন ফ্রেশ, তাদের জন্য বলি এই এইচটিএমএল সিএসএস এগুলো হচ্ছে সোজা টপিক। এগুলা শিখতে বেশি পরিশ্রম দেওয়া লাগবে না, একটু মনোযোগ হলেই হবে। একটু প্র্যাকটিস করলে এইচটিএমএল সিএসএস আপনি আয়ত্তে আনতে পারবেন। এসসিএসএস সিএসএস এর একটা অংশ, এটা তেমন কঠিন না, এটা দেখিয়ে দেবো, একদিন দেখলেই হবে। বুট স্ট্রাকচার সোজা।
টেলউইন্ড সোজা, কিন্তু টেলউইন্ড পুলিশটার থেকে অনেক বড়। ওয়েবসাইট সেকশন গুলো আমি দেখিয়ে দিব, যেগুলো পরিশ্রম দিতে হবে। জাভা স্ক্রিপ্ট কিন্তু, স্ক্রিপ্ট মানে কি সিনোনিমস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মতো, হ্যাঁ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এটা শিখতে গেলে এইচটিএমএল সিএসএস কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর কি। তো এটা কিন্তু শিখতে একটু পরিশ্রম দিতে হবে। আর যেটা ব্যাক এন্ডে আমরা পুরো কাজ করব সেটা হচ্ছে পিএইচপি দিয়ে। জাভা স্ক্রিপ্ট আমরা ইউজ করবো ফ্রন্ট এন্ড, হ্যাঁ, ব্যাক এন্ডের পুরো কাজ করবো পিএইচপি দিয়ে। তখন আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে পিএইচপির সাথে কানেকশনও করবো, সমস্যা নেই। এই পিএইচপি শিখতে একটু পরিশ্রম দিতে হবে। পিএইচপি শিখতে পরিশ্রম দিতে হবে। ডাটাবেসটা পিএইচপির সাথেই থাকবে, এসকিউএল ডাটাবেস শিখবো আমরা, যেটা দিয়ে আমরা একটা ই কমার্স প্রজেক্ট বানাবো। হ্যাঁ, ই কমার্স প্রজেক্ট বানাবো। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের পিএইচপি, অ্যাডভান্স লেভেলের পিএইচপি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা যে এইচটিএমএল নিয়ে কাজ করব। এইচটিএমএল নিয়ে কাজ করার আগে না, কাজ করবো বুঝে নিই। এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা নিয়ে কাজ করার জন্য একটু কোডিং করবো, তাই না? কোড লিখে লিখে কাজ করবো। কোড লিখে কাজ করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে। এই যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, আমি একটু বলে দিই কি কি সফটওয়্যার লাগতে পারে। আমি মনে করেন কি দেবো। আচ্ছা, নোট প্যাড চালু করি, একটু বলি ইতিহাস করে কিছু সফটওয়্যার। আমি যখন প্রথম প্রোগ্রামিং শুরু করি তখন আমি অ্যাডোবি ড্রিমওয়েভার এটা ইউজ করতাম। অ্যাডোবি বানান দিয়েছি ভুল, অ্যাডোবি ড্রিমওয়েভার, হ্যাঁ, অনেক পপুলার সফটওয়্যার। একটা সমস্যা হচ্ছে গিয়ে একটু বড়, হ্যাঁ। আমি বিভিন্ন আইটি কোম্পানিতে গিয়ে দেখলাম যে তাদের অনেক আইটি কোম্পানির পিসি একটু দেখা যায় কোডিং করার জন্য হাই পিসি না হলেও চলে। সেজন্য তারা হয়তো হাই কনফিগারেশন পিসি রাখে নাই কষ্টকে মিনিমাইজ করার জন্য। সেখানে অ্যাডোবি ড্রিমওয়েভার বা লোড হয় না। মানে আপনার পিসি যদি নতুন হয়, লেটেস্ট হয়, অ্যাডোবি ড্রিমওয়েভার আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। কিন্তু আমরা জানি কি অ্যাডোবি সফটওয়্যার গুলো একটু ভারী হয়, যেমন ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, ড্রিমওয়েভার একটু ভারী। এর জন্য এরপরে আমি যেটা করলাম, নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা সফটওয়্যার আছে, এটা আমি সুন্দর মতো আরেকটা নিয়েছিলাম, নাম কি নোটপ্যাড প্লাস প্লাস। এইটা দিয়ে দীর্ঘদিন কোডিং করছি। এটা দিয়ে কোডিং করার পরে তারপর দেখি যে এটা থেকে একটু ব্র্যাকেটস বিআরএস কি ব্র্যাকেটস নামে একটা সফটওয়্যার আছে। এটা যথেষ্ট সুন্দর একটা সফটওয়্যার ছিল এবং খুবই হেল্পফুল একটা সফটওয়্যার। মানে এটা দিয়ে কোডিং করলে আমি কোডিং এক দুইটা ওয়ার্ড লিখতাম, ও বাকিটা সাজেশন করতাম, আমার অতটা লেখা লাগতো না। তো এটা হচ্ছে কি আপনার ব্র্যাকেটস সফটওয়্যার। এরপরে দেখলাম যে ব্র্যাকেট সফটওয়্যার দিয়ে ফ্রন্ট এন্ড এর কাজটা ভালো হচ্ছে, ব্যাক এন্ড এর কাজটা ভালো হয়নি। এরপর আমি যেটাতে মুভ করলাম সেটা হচ্ছে সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট থ্রি, এটাতে মুভ করলাম। সাবলাইম টেক্সট থ্রিতে মুভ করার পরে এটা যে দীর্ঘদিন চলছে, এটা দিয়ে মুভ করতামই না যদি না লাস্টে দেখলাম যে যে ভিএস কোড এখন যেটা ইউজ করি, এটা মনে হয় 19 বা 20 সালের দিকে ইউজ করা শুরু করেছি, এখনো করছি। এখন পর্যন্ত চেঞ্জ করিনি। এখন পর্যন্ত ভিএস কোডই আছে। আপনাদেরও আমি ভিএস কোড দিয়ে দেখাবো, কিন্তু আপনারা যদি চান অন্য কোনো সফটওয়্যার যদি ব্যবহার করতে চান, তাহলে আপনি সে অন্য সফটওয়্যার ব্যবহার করার ট্রাই করতে পারেন। কিন্তু আমি করি বলবো ভিএস কোডে, হ্যাঁ। কিন্তু ভিএস কোড ছাড়া আর কি কি থাকতে পারে? ভিএস কোড ছাড়া কিন্তু অনেক টেক্সট এডিটর আছে, এগুলোকে টেক্সট এডিটর বলে এই ধরনের সফটওয়্যার, হ্যাঁ, যেগুলো আমি আপনাদের দিচ্ছি, মানে দেখাচ্ছি। এই ধরনের সফটওয়্যার কি বলে? টেক্সট এডিটর। মানে আমার কোড গুলা কি টেক্সট এডিটর, তাই না? ওই টেক্সটে আমি কোডিং করবো, তাই না? তো কোডিং করবো, আমি টেক্সট লিখতেছি, টেক্সট আমি এডিট করবো, সেই সফটওয়্যার গুলো টেক্সট লিখতে সাহায্য করবে। এর মধ্যে যেমন আছে অ্যাটম, এটা আমি খুব একটা ইউজ করি না, এটা অনেকে ইউজ করে, খুবই পপুলার। পিএইচপি স্ট্রং নামে একটা আছে, এটা বেশ পপুলার। আমি যেগুলো লিখলাম এগুলো বেশ পপুলার। এর মধ্যে এই মুহূর্তে ভিএস কোডটা খুবই চলতেছে। ভিএস কোডটা অনেক কিছু এক্সটেনশন ইস্যু করে অনেক কাজ করা যায়। এমনকি ভিএস কোডের সাথে এআই যোগ করে, হতে পারে গিটহাব কোপাইলট বা অন্য কোনো এআই, মারাত্মক শর্টকাটে কোডিং করা যায়, প্রচুর তাড়াতাড়ি কোড করা যায়। যেটা হয়তো আমার লিখতে অনেক সময় লাগতো, সেটা ধাপ ধাপ করে হয়ে যাচ্ছে।
আচ্ছা, সেটা বিএস কোডের সাথে যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি, তাহলে এই ধরনের সফটওয়্যার যেগুলো বললাম সেগুলোকে কি বলতেছি, টেক্সট এডিটর। হ্যাঁ, এর বাইরে কিন্তু আপনি যদি একটু কোর লেভেলের প্রোগ্রামিং শিখতে চান, যেমন সি প্লাস প্লাস, জাভা, তখন কিন্তু টেক্সট এডিটরে কাজ হয় না, তখন পুরো এনভায়রনমেন্টটা তার মধ্যে থাকে টেক্সট এডিটরের মধ্যে। ওই ধরনের টেক্সট এডিটরকে বলা হয় আইডিই, মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটার কাজ কি? এটা শুধু আপনি সেখানে টেক্সটটা লিখতে পারবেন না, সাথে ওই প্রোগ্রামটাও রান করতে পারবেন, সাথে প্রোগ্রামটাও রান করতে পারবেন, কিন্তু এগুলো হচ্ছে একটু বড় হয়, হ্যাঁ, সাইজে বড় হয়। আর এই যে এই সফটওয়্যার গুলা যেটা দেখালাম, এগুলা কিন্তু আপনার সাইজে অতটা বড় হয় না, কারণ এগুলো টেক্সট এডিটর এডিটিং করার জন্য তৈরি। এগুলো কিন্তু প্রোগ্রাম রান করার জন্য তৈরি না। প্রোগ্রাম আমরা উইন্ডোজে অন্যভাবে রান করবো। যেমন এইচটিএমএল রান করতে আমার কিছুই করা লাগবে না, ব্রাউজার থাকলেই হয়। তাহলে ব্রাউজারের মাধ্যমে আমি এইচটিএমএল রান করবো। এর জন্য আমার এই ভিএস কোডে ব্রাউজার ইনস্টল করার কোনো দরকার নেই। কিন্তু আপনি যদি জাভা প্রোগ্রামিং বলেন, আবার কি আছে, সি প্লাস প্লাস আছে, সেগুলা যদি ব্যবহার করেন, সেগুলা কিন্তু আপনারা হচ্ছে গিয়ে আইডি ইউজ করতে হবে না। ডট নেটেও আইডি লাগে, তো সেগুলো হচ্ছে বড় সফটওয়্যার, সেটার ভিতরে হচ্ছে কি আপনি সেখানে শুধু কোড এডিটিংই করবেন না, সাথে আপনার প্রোগ্রামটা রান করার যে এনভায়রনমেন্ট, বাংলায় কি বলে, পরিবেশ, এটাও সাথে সেট আপ করা থাকে যেন সেগুলা বড় হয়ে থাকে। যেমন আমরা কি ইউজ করবো, কি ভিজুয়াল স্টুডিও কোড, এটা একটা টেক্সট এডিটর। এইটারই একটা শুধু বড় ভার্সন আছে, সেটা হচ্ছে ভিএস। এটা আবার ভুল করে আপনারা কেউ ইনস্টল করে ফেলবেন না। ভিজুয়াল স্টুডিও তখন লাগবে যখন খুবই আপনি যে কোর লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো নাম বললাম, সেগুলো ব্যবহার করবেন। আর সেগুলো উইন্ডোজে সেট আপ করতে গেলে অনেক সমস্যা হয়, সেগুলোর জন্য আপনি আলাদা আইডি নিয়ে নেন, আইডির ভিতরে টোটাল জিনিসটা প্যাক করে থাকবে। তো এটা জাস্ট আপনাকে ধারণা দেওয়ার জন্য আমি বলছি। আমি হচ্ছে গিয়ে এখানে বলে রাখলাম যে আমরা ভিএস কোড ইউজ করবো ফর এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, যে কোয়ারি আপনাদের যা যা টপিক আছে সবগুলো আমরা ভিএস কোডের মাধ্যমে ইনস্টল করবো, মানে কাজ করবো। এখন একটু ভিএস কোডের প্রসেসটা আমি একটু হালকা করে দেখে রাখি, যদিও আমার পিসিতে ভিএস কোড আছে। আমি তারপরে গুগলে গিয়ে আপনাদের দেখাতে চাচ্ছি যে আপনারা কিভাবে ভিএস কোড ইনস্টল করতে পারবেন। তো প্রথমে আমি যে গুগল একটা ট্যাব দিলাম, এখানে আপনি গুগলে সার্চ করে যেতে পারেন, google.com, অথবা আপনি এখানে সরাসরি গুগল এখানে সার্চ, এই যে এইবারে কিওয়ার্ডটা লিখলেই তো আমার এটা চলে আসবে, জানো? কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে হচ্ছে আমি কি লিখে সার্চ করে কিওয়ার্ড, আমার গুগলটা এরকম আসছে কিনা আল্লাহ মাহবুব জানে। আমি একটা কাজ করি, আমি এখানে সরাসরি কিওয়ার্ডটা লিখে দিলাম। কিওয়ার্ড কি লিখবো, লিখছি ভিএস কোড, এটা লিখে সার্চ করুন, এই যে সার্চ রেজাল্ট চলে চলে আসছে। এই যে আইকনটা দেখতেছেন, এটা হচ্ছে ভিএস কোডের আইকন। তাহলে এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এখানে আবার এই যে ডাউনলোড একটা লিঙ্ক আছে, তাই না? তাহলে আমি যদি ডাউনলোডে চাই, তাহলে হচ্ছে কি আমার এখানে ডাউনলোড, এই যে ওয়েবসাইট আসছে, আপনাদের এখানে কি মেসেজ দিচ্ছেন? ফুল স্টেট ওয়েবসাইট, এখানে হচ্ছে কি আমি যেটা করছি, আহ, দেখেন ডাউনলোড করব, অনেকের ম্যাকবুক ইউজ করে, ম্যাকবুকের জন্য এটা ডাউনলোড করবেন। অনেকে লিনাক্স যদি কেউ ইউজ করে তাহলে এটা নিয়ে নিয়ে, আমি উইন্ডোজ যেহেতু ইউজ করি, আমি উইন্ডোজ একটা ডাউনলোড করে দিই। হ্যাঁ, এখানে হচ্ছে উইন্ডোজ 10-11 দিলাম। থ্যাংক ইউ ফর ডাউনলোডিং ভিএস কোড। আচ্ছা, আমি না হয় আপনাদের জন্য একবার ডাউনলোড করে ইনস্টল করেই দেখাই। হ্যাঁ, তো আমি একটা ফাইল আমার একটা ড্রাইভে ডাউনলোড করে দিলাম, সি ড্রাইভে না অন্য যে কোনো ড্রাইভে ডাউনলোড করলাম, কিন্তু ডাউনলোড করার পরে আমি ফাইলটা ইনস্টল করব সি ড্রাইভে। হ্যাঁ, এগিয়ে 21 মিনিট চাচ্ছি, কারণ কি আমার নেট খুব কষ্ট করে। 25 মিনিট ওয়েট করা যাবে না। আহ, এটা ডাউনলোড হোক, ডাউনলোড হোক। হ্যাঁ, এটা সময় কমে আসছে, ডাউনলোড হোক, তাহলে আমি আপনাদের ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করে দেখাই। ততক্ষণে আমি এমনি টপিক শুরু করি। হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট, সরি,
HTML hypertext, হ্যাঁ ঠিক, hypertext markup language। এইচটিটিপি হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ওটা বলতে নিয়েছিলাম। যাই হোক, এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ। এটা হাইপারটেক্সট কে মার্ক করার জন্য ইউজ হয়। এখন হাইপারটেক্সট কি? হাইপারটেক্সট এক ধরনের টেক্সট যেগুলো হচ্ছে কি ওয়েবসাইটের ভিতরে ইউজ হয়। এক ধরনের ডকুমেন্টও বলতে পারেন, যেটা হচ্ছে ইন্টারনেটের থ্রুতে ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। দুইটা ওয়ার্ড বলেছি, একটা হচ্ছে ইন্টারনেট আর একটা হচ্ছে ব্রাউজার। ব্রাউজার কি আপনারা দেখিয়েছিলেন, তারপরে বলে রাখি যেমন গুগল ক্রোম একটা ব্রাউজার, মজিলা ফায়ারফক্স আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, ইন্টারনেট এজ এখন ইউজ হয়, তাই না? এগুলো এক একটা ব্রাউজার। ব্রাউজার এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে আমরা ইন্টারনেটে প্রবেশ করি। ইন্টারনেট এক ধরনের নেটওয়ার্ক, হ্যাঁ, যা গ্লোবালি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়। তাই না? ইন্টারনেট কি বলেছে? এক ধরনের নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক, নেটওয়ার্ক হচ্ছে একটা সিস্টেম যার মাধ্যমে আপনি একটা কম্পিউটারের সাথে ফাইল আরেকটা কম্পিউটারে শেয়ার করতে পারবেন। নেটওয়ার্ক, যা ইন্টারনেট হচ্ছে গ্লোবালি, আপনি নেটওয়ার্ক কিন্তু দুইটা কম্পিউটারের মধ্যে তার দিয়ে যোগাযোগ স্থাপন করতে পারেন, হ্যাঁ, এটাও কিন্তু একটা নেটওয়ার্কিং। তাহলে ইন্টারনেট হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক, যেটা হচ্ছে কি আপনার আহ, কি করে? ইন্টারনেট হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক যেটা হচ্ছে গিয়ে আপনার গ্লোবালি মেনটেন হয়, ওয়ার্ল্ড ওয়াইড, পুরো পৃথিবী জুড়ে থাকে, যেখানে আমি একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটারের যোগাযোগ স্থাপন করতে পারি। তো হাইপারটেক্সট ডকুমেন্টটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা শেয়ার করি নেব, হ্যাঁ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা একটা ভাষা যেটা এই হাইপারটেক্সটকে মার্ক করার জন্য ইউজ হয়। এটা সোজা কেন বলছি, মার্ক করা বুঝেন তো আপনারা হয়তো, তারপরে বলি। আমরা তো অনেকে মার্কার পেন ইউজ করি, তাই না? সেইখানে একটা মনে করেন বই পড়ছি, বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট শব্দগুলা মার্ক করার জন্য আমরা মার্কার পেন গুলা ইউজ করি, তাই না? এই এইচটিএমএলটাও সেম জিনিস। আমার হচ্ছে ওয়েবসাইটের কোনটা আমার হেডার, কোনটা ফুটার, কোনটা বডি, মানে উপরে কোন পার্ট থাকবে, নিচে কোন পার্ট থাকবে, কোনটা প্যারাগ্রাফ, তাই না? একটা প্যারাগ্রাফ থাকতে পারে ওয়েবসাইটের, কোনটা কোন পার্ট, এটা আমি মার্ক করে রাখার যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর জনক বলা হয় হচ্ছে টিম বার্নার্স লিকে। সে সম্ভবত এখনো বেঁচে আছে, তার নাম হচ্ছে টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি 70 বছর, ঠিক আছে, সে বেঁচে আছে। সে অনেক কিছু আবিষ্কার করেছে, অনেক বড় একজন পারফেক্ট লোক, তিনি অনেক বড় সায়েন্টিস্ট। সে হচ্ছে এইচটিএমএল এর জনক। এমনকি ওই যে আমরা যে বললাম যে একটা প্রোটোকল বা একটা নিয়ম এইচটিটিপি, যার মাধ্যমে এইচটিএমএল ফাইলগুলো একটার সাথে আরেকটা আরেকখানে স্থানান্তর হয়, প্রোটোকল কি নিয়ম। এই যে আপনি আমার কথা শুনতেছেন, কি নিয়ম ফলো করেছেন? আপনি আহ করবেন বেরিতে ভর্তি হয়েছিল, এইটা একটা নিয়ম। দেন হচ্ছে আপনাদের ক্লাস টাইম ছিল আজকে 10টায়, বৃহস্পতিবার 10 তারিখে শুরু হবে। এই যে এই নিয়মগুলো ফলো করার পরে তো আপনি এখন ক্লাসে বসতে পারতেছেন। প্রোটোকল হচ্ছে নিয়মের সমষ্টি, যেই নিয়মগুলো ফলো করে কাজ করা হয়। তো এই যে এই হাইপারটেক্সট ডকুমেন্ট যেটা আর কি, সেটা হচ্ছে হাইপারটেক্সট ডকুমেন্ট কোনটা, যে কোডম্যান ভিডিওর ফাইলটা তো কোথা দিয়ে লোড হচ্ছে, তাই না? এই যে এই লেখাগুলা, এই নিচে হয়তো ছবি আছে, তাই না? এগুলো না কোথাও না কোথা থেকে লোড হচ্ছে। যে জায়গাটা থেকে লোড হচ্ছে এটা তো এমনি এমনি আসতেছে না, কোন একটা জায়গা থেকে ট্রান্সফার হয়ে আমার ব্রাউজারে লোড হচ্ছে। যে নিয়ম ফলো করে লোড হচ্ছে, সেই নিয়মটাকে বলা হয় এইচটিটিপি। কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? মাইকটা অন করেছেন মনে হয়। তাহলে হচ্ছে মাইক, কোশ্চেন থাকলে অন করে, হয়তো মাইক অন করে দিবেন, হ্যাঁ, যে এখানে শব্দ হবে। মাইকটা অফ করে দেন, ওটা আমি এখান থেকে অফ করে দিব। আচ্ছা, তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে গিয়ে উম, শব্দ হচ্ছে স্যার সব থেকে বেটার হয় আপনি যদি সবাইকে মিউট করে দেন। সেটাই করতে হবে। চেষ্টা করেন যাতে এটা না করা লাগে, এই আর কি। যাই হোক, মিউট করে দিলাম একবার। ওকে, সমস্যা নেই। আচ্ছা,
তো আচ্ছা, বেশি পক পক না করে আসেন কাজে ঢুকি। হ্যাঁ, আমরা কোডিং শিখবো, ওয়েবসাইট বানাবো। ইতিহাস জেনে, কারা ইতিহাস জানে? যারা হচ্ছে সিএসসি এর স্টুডেন্ট, তাদের প্রচুর ইতিহাস পড়া লাগে। কে কবে কি করেছে, কেন করেছে। তা আমরা কি করবো? আমরা অত ইতিহাস করতে যাবো না, আমরা কাজটা করি। কাজটা শিখবো, প্র্যাকটিক্যাল কাজটা শিখবো, ওয়েবসাইট বানাবো। হ্যাঁ, ফুল স্ট্যাক ডেভেলপার হবো। আমি যখন ফ্রিল্যান্সিং করতে চাই, ক্লায়েন্ট আমাকে বলে না যে এইচটিএমএল কে আবিষ্কার করেছে, পিএইচপি কে আবিষ্কার করেছে। এগুলো কখনো ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করবেন না, ক্লায়েন্ট আমার কাজ দেখবে। তো আমাদের ফোকাস থাকবে হচ্ছে সেই কাজটা আমরা শিখবো। ওকে, আচ্ছা, তাহলে চলেন সামনে বাড়ি। ক্রিয়েট ইউর ফার্স্ট এইচটিএমএল ফাইল। ওকে, আমরা ভিএস কোড ডাউনলোড, যদি আমার পিসিতে ভিএস কোড আছে, ওটা ডাউনলোড হোক, আপনাদের আমি ম্যানুয়ালি ইনস্টল করেই দেখাবো। আচ্ছা, এইচটিএমএল ফাইল তৈরি করার অনেক ওয়ে আছে। একটা ওয়ে নেই, আপনারা হচ্ছেন করবেন বিডি ওপেন বিডি। আচ্ছা, বলতে পারি ক্যাপেবিলিটি অনেক করে আছে। আচ্ছা, তাদের ব্যাচের নাম্বারটা বলা যাবে? একটু আচ্ছা, অন করে কেউ একজন বলেন ব্যাচের নাম্বারটা কখন? 327। সিএমবিডি 300। ওকে, থ্যাংক ইউ বলার জন্য। এখানে আজকের তারিখের একটা ফাইল নিই। আজকে হচ্ছে ডে 1। আজকের তারিখ হচ্ছে কি আপনার জুলাই 10, 2025। ওকে, একটু জিনিস খেয়াল রাখেন, হ্যাঁ, আর মনোযোগ রাখেন সব সময়। কারণ হচ্ছে কি, আপনারা অনেকে অনেক আশা নিয়ে ভর্তি হয়েছেন কিছু শেখার জন্য। ধৈর্যটা ধরে রাখেন, হ্যাঁ, হতাশা যাতে গ্রাস না করে, এবং সবসময় নিজেকে উৎফুল্ল রাখবেন, তাহলে ভালো মতো শিখতে পারবেন। আচ্ছা, এই আমরা একটা ফোল্ডার নিয়েছি, কাজের সুবিধার্থে ফোল্ডার নিয়েছি। আজকের যাবতীয় কাজ আমি এই ফোল্ডারে করব। রিয়েল লাইফে কি করি, যখন ক্লায়েন্ট আমাকে একটা প্রজেক্ট দেয়, ক্লায়েন্টের প্রজেক্টের এগেনস্টে কিন্তু আমি একটা প্যারেন্ট ফোল্ডার খুলি বা মূল ফোল্ডার খুলি। ওই একটা ফোল্ডারের ভিতরেই ক্লায়েন্টের যাবতীয় হাজারটা ফোল্ডার থাকতে পারে, যদিও থাকে না, যাই হোক, শত শত ফোল্ডার বা শত শত ফাইল থাকতে পারে। হ্যাঁ, তো ওই ফাইলগুলো কিন্তু সাজানো গুছানো অবস্থায় ওই একটা মূল প্রজেক্ট ফোল্ডারে থাকে। তো এইভাবে আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন কি, যখনই একটা নতুন কাজ ধরবেন, তখন ওই কাজের জন্য একটা ফোল্ডার খুলবেন নাকি, হ্যাঁ, দেন সেই ফোল্ডারে ওই পার্টিকুলার কাজটা করবেন। 2-3টা কাজ একই ফোল্ডারে করতে যাবেন না। আমি কি বলছি আবার একটু বলে, মনে করেন আপনি ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছেন, তাহলে এটা একটা প্রজেক্ট, ই কমার্স প্রজেক্ট। ওটার জন্য আপনি একটা প্যারেন্ট ফোল্ডার, ওই ফোল্ডারে যাবতীয় কাজ করবেন। 2 দিন পর অন্য ক্লায়েন্ট আপনাকে ব্লগ সাইট বানাতে বলবো, ওইটা আরেকটা প্রজেক্ট। ব্লগের জন্য আপনি আলাদা ফোল্ডার দেবেন, হ্যাঁ, সেপারেট ফোল্ডারে কাজ করবেন। এটা কেন বলতেছি একটু বলি। আমি তো দীর্ঘদিন ধরে ক্লাস নেই, স্টুডেন্টরা একটা কমন ভুল করে যে আগের দিন ক্লাসের ফাইল, নতুন ক্লাসের ফাইল একই ফোল্ডারে ওপেন করে, পরে দেখা যায় যে আমি যে ভিএস কোড বললাম সেখানে কোডে মিক্সড আপ করে ফেলে, হজবরল হয়ে যায়। এটা ঠিক মতো কোডিং করা যায় না। অনেক প্রবলেম ক্রিয়েট হয় এভাবে কাজ করলে। হ্যাঁ, তো পার্টিকুলার কাজের জন্য আপনারা কি করবেন, পার্টিকুলার ফোল্ডার ওপেন করবেন। আচ্ছা, এই ফোল্ডারে এখন আমি একটা পুরাতন ওয়েতে এইচটিএমএল ফাইল নেওয়া দেখে। হ্যাঁ, পুরাতন ওয়েতে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, দেন নিউটা এখান থেকে সরাই দিছে উইন্ডোজ 11। তারপর আমি নিয়ে আসলাম নিউ, দেন হচ্ছে এখানে একটা টেক্সট ডকুমেন্ট ইউজ করবো। এবং খেয়াল রাখতে হবে আপনার যাতে এক্সটেনশনটা অন থাকে। এক্সটেনশন কোনটা, যেমন হচ্ছে এখানে এক্সটেনশন .txt। মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন কি? মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন দেখতে হবে, যাই হোক, এমএস মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন কি বলতে পারেন? প্রথম কারণ ইমেজের এক্সটেনশন কি? .jpg, .png, এগুলো এক্সটেনশন। গান শুনবেন, গানের ফাইলের এক্সটেনশন কি? .mp3। আবার ভিডিও দেখবেন, ভিডিওর এক্সটেনশন থাকতে পারে .mp4। তো এইখানে এক্সটেনশনটা অনেক ক্ষেত্রে ওপেন নাও থাকতে পারে। হ্যাঁ, এটা আমার এখানে .txt দেখাচ্ছে। অথবা আমি একটা নিউ ফাইল নেই, যে আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আছে। মাইক্রোসফট ওয়ার্ড কি? মাইক্রোসফট ওয়ার্ড, এই যে ডস, তাই না? টেস্ট পারপাস, টেস্ট হচ্ছে আমার এখানে ফাইলের নাম, আর ডস হচ্ছে এখানে আমার এক্সটেনশন। ঠিক তেমনি ইমেজ ফাইলের এক্সটেনশন থাকে, অনেক ফাইলের এক্সটেনশন থাকে। তাহলে হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট, এটা হচ্ছে কি .txt।
ডট টিএক্সটি এটা চেঞ্জ করে আমাকে ডট এইচটিএমএল করতে হবে। আমি একটা জিনিস দেখে, এক এক উইন্ডোজের জিনিসটা এক এক রকম, একটু মাথায় রাখেন। এখানে ভিউতে আছে ডিটেলস, টাইটেল, ফ্রেন্ড শো, এই যে শো ভিউ এর মধ্যে শো, শো এর মধ্যে ফাইল নেম এক্সটেনশন। এটা উইন্ডোজ 11 এর জন্য, অন্য উইন্ডোজে হয়তো অন্যরকম দেখাইতে পারে। এই ফাইল নেম এক্সটেনশনটা অন থাকা লাগবে। যদি অন থাকে তখনই আপনি এই যে ডট টিএক্সি দেখতে পারবেন, নয়তো পারবেন না। এটা একটু অন করে রাখেন, ওয়েব ডেভেলপার এটা অন থাকা উচিত। এটা একটু অন করে রাখেন, না থাকলে কিন্তু এই যে এখন যে কাজটা করতেছে এটা হবে না। এটা যে রিনেম করতে পারি রাইট বাটন ক্লিক করে, এই রিনেম কই, অথবা আপনি ক্লিক করে F2 তে ক্লিক করতে পারেন। এই আসে না, আমার কম্পিউটার অন্য জিনিস আসছে। আচ্ছা যাই হোক, হালকা একটা ক্লিক করলাম, এই যে রিনেমের অপশন চলে আসছে। এইখানে আমি বললাম এটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট টিএক্সটি, হবে না HTML ফাইল নেবো, তাই না? ইন্ডেক্স ডট HTML। এখন যদি আমার এটা যে এক্সটেনশন অপশনটা উইন্ডোজের অন না থাকতো তাহলে কিন্তু কাজ করতো না। এটা এখন অন আছে বিধায় এখন কাজ করবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখে যদি আমি এন্টার দেই, তাহলে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, ইফ ইউ চেঞ্জ দ্য ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল might be become unusable. Are you sure you want to change it? Well, yes, change it. আমার এই যে ব্রাউজারের আইকনে চলে আসছে, আমি যদি ডাবল ক্লিক করি তার মানে গুগল ক্রমে এটা ওপেন হয়ে যাবে। তাহলে আমি খুব সহজে একটা এইচটিএমএল ফাইল তৈরি করে ফেললাম। কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে এইভাবে ফাইল তৈরি করি না। আমি কি করি, এই ফোল্ডারটা ফার্স্টে ভিএস কোডে ওপেন করি। দেখেন আমি রাইট বাটন ক্লিক করলে যে আমি শো মোর অপশনে যাই, আমার এখানে কিন্তু ওপেন উইথ কোড এই অপশনটা চলে আসে। তো এই যে ওপেন উইথ কোড, এটা যদি আমি যাই তাহলে হচ্ছে গিয়ে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলটা দেখাচ্ছি। আমি যদি এটা এখান থেকে ডিলিট করে দিই বা এখান থেকে ডিলিট করে দিই, তাহলে কিন্তু জিনিসটা ডিলিট হয়ে যাবে। ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, এখানে না। ভিএস কোড যদি ওপেন করি তখন হচ্ছে কি দুইটা মূল পার্ট থাকে। এই বাম সাইডে হচ্ছে এক্সপ্লোরার, হ্যাঁ এক্সপ্লোরার মানে হচ্ছে আমি কিন্তু ফোল্ডার ও ফাইল আছে আমার এই প্রজেক্টে, সেটা দেখাবো। এবং এই যে ডান সাইডের যে অংশটা দেখতেছেন, এখানেই থাকবে হচ্ছে কি আমাদের কোডিং। তাহলে আমি এক্সপ্লোরারে যে নিউ ফাইলে দেখেন, এক্সপ্লোরারের উপর চারটা আইকন আছে, নিউ ফাইল, নিউ ফোল্ডার, একটা হচ্ছে রিফ্রেশ এক্সপ্লোরার, আর একটা হচ্ছে কলাপস। তো আমি যে নিউ ফাইলে যদি ক্লিক করি তাহলে হচ্ছে একটা নতুন ফাইল চাচ্ছে। ফাইলের নাম দিলাম কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখান থেকেও তাহলে আমি ফাইল তৈরি করতে পারি। এখন অনেকের এখানে আরো কিছু অপশন থাকবে, যে তিনটা ডট আছে না, এখানে ক্লিক করে দেখেন আমি সব হাইড করে দিচ্ছি। এখন ওপেন এডিটর এই অপশনটা থাকতে পারে। আবার আউটলাইন, এই যে নিচে আউটলাইন আছে দেখছেন, এই অপশনটা থাকতে পারে। তারপর হচ্ছে কি আপনার টাইম লাইন, এগুলো থাকতে পারে। তো আমার এগুলো আপনি, আমি যাদের ম্যাক্সিমাম ফ্রেশ স্টুডেন্ট শিখাই, তো আমি এটা যখন নিজে কাজ করি তখন হয়তো এই যে ওপেন এডিটরটা ওপেন রাখি। অনেকগুলো ফাইল থাকলে এটা আমাকে হেল্প করে। মূলত কি করি, ম্যাক্সিমাম টাইমে যখন শিখি, ম্যাক্সিমাম টাইমে জিনিসটাকে ফ্রেশ রাখি। এর জন্য এই যে তিনটা ডটে ক্লিক করে যা যা পেয়েছি সবগুলোকে আমি মুছে ফেলবো, হ্যাঁ মুছে ফেলে এখন শুধু ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলটা নিলাম। আর একে ডাউনলোড হয়েছে, ফোনটা আরো 5 মিনিট আচ্ছা। এইবার দেখেন আমি এইচটিএমএল এ একটা জিনিস বলছে, সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ লেখা শিখাবো। হ্যাঁ, এইচটিএমএল ট্যাগটা কি? ট্যাগ হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটের যে এলিমেন্ট থাকে তাকে আমি মার্ক করার একটা কোড, এটাকে ট্যাগ বলতেছি। কি বললাম, যে ওয়েবসাইটের যে এলিমেন্ট থাকে তাকে আমি মার্ক করবো এই কোডিং এর মাধ্যমে, এই সিস্টেমটাকে আমি ট্যাগ বলছি। হ্যাঁ, মার্ক করবো কিভাবে? যেমন আগে এলিমেন্টটা ছিল, এলিমেন্টটা কি, ওয়েবসাইটের এলিমেন্ট 4 ধরনের এলিমেন্ট হয়ে থাকে একটা ওয়েবসাইটে সাধারণত। একটা হচ্ছে টেক্সট, ইমেজ, অডিও এন্ড ভিডিও, এই 4 ধরনের এলিমেন্ট হয়ে থাকে। তো এই এলিমেন্ট গুলো আমি মার্ক করবো এইচটিএমএল ট্যাগ এর মাধ্যমে। কিভাবে? মনে করেন আমি একটা টেক্সট নিব, তাহলে টেক্সটটা লিখলাম, এইচটিএমএল দিয়ে মার্ক করার জন্য আমি কি করবো,
এই টেক্সটের শুরুতে ট্যাগের একটা অংশ লিখবো, টেক্সটের শেষে ট্যাগের আরেকটা অংশ লিখবো। তাহলে এইভাবে আমি জিনিসটাকে মার্ক করতে পারি। যেমন আমি লিখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, এটা লিখে দিলাম। দেন আমি যেটা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এটা আমার ফার্স্ট ক্লাস, সমস্যা নেই, আমি এটা প্যারাগ্রাফ মিন করছি। হ্যাঁ, কি মিন করছি? প্যারাগ্রাফ। তাহলে যেহেতু প্যারাগ্রাফ মিন করছি, একটা কাজ করি, এই বন্ধ রেখে আছে প্রথম ধাপ। যেহেতু প্যারাগ্রাফ মিন করছি, তাহলে আমার এখানে ট্যাগ লিখতে হবে। তার মানে ট্যাগের আমি বলছি সাধারণত দুইটা অংশ থাকে, হ্যাঁ সিঙ্গেল অংশ থাকে, ওটা পরে আসবো। সাধারণত একটা HTML ট্যাগের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে শুরু আর একটা হচ্ছে শেষ। তাহলে এই টেক্সটটা সেই শুরু এবং শেষের মাঝখানে থাকবে। তো ট্যাগের শুরু, মনে করেন আমি এখানে একটা ট্যাগ লিখতে চাচ্ছি, সেই ট্যাগটার নাম হচ্ছে পি। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। তো ট্যাগের শুরুটা লেখার নিয়ম হচ্ছে কি, আপনাকে প্রথমে একটা স্মলার দেন সাইন দিতে হবে, তারপর পি লিখতে হবে, তারপর গ্রেটার দেন সাইন দিয়ে বন্ধ করতে হবে, আবার পিটা লাস্টে বন্ধ করে দিন। এই যে আমাকে এআই এআই না, ভিএস কোড অটোমেটিক দিয়ে দিচ্ছে, দেখছেন? যে পিটা লাস্টে বন্ধ করে দিয়েছে। তাহলে এটা হচ্ছে একটা পি ট্যাগ লেখার নিয়ম। এই পি ট্যাগের মধ্যে আমি হচ্ছে গিয়ে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস এটা লিখে দিলাম। ওকে, তাহলে এইভাবে আমি যদি সেভ দিই, তাহলে দেখেন পি ট্যাগের মধ্যে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস এই লেখাটা চলে আসছে। তার মানে আমি এটাকে একটা কি মিন করছি, যে এটা একটা প্যারাগ্রাফ। আবার মনে করেন হেডিং ট্যাগ আছে H1 থেকে H6, আমি H1 ট্যাগ নিতে চাচ্ছি, এই যে H1 ট্যাগ। হ্যাঁ, তাহলে ট্যাগের শুরু এবং ট্যাগের শেষটা আমি পেয়ে গেছি। এই যে H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ। শুরু এবং শেষ দেখতে একই রকম, শেষে শুধু একটা ফরওয়ার্ড স্ল্যাশ বেশি থাকে। তাহলে এইখানে বললাম দিস ইজ অ্যাডিং ওয়ান। তাহলে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস লেখা রেখেছি প্যারাগ্রাফের মধ্যে, আর H1 এর মধ্যে লিখেছি দিস ইজ হেডিং ওয়ান। আর একটা ট্যাগ নিলাম, মনে করেন বাটন। বাটনে বললাম হচ্ছে ওয়েট অল। ওকে, তাহলে এইভাবে কাজগুলা সাধারণত করে থাকি। তাহলে HTML ট্যাগ আমি তিনটা ট্যাগ ছিলাম, H1 ট্যাগ, পি ট্যাগ, বাটন ট্যাগ। ট্যাগ চিনাটা বড় কথা না, ট্যাগ লিখার নিয়মটা আমি বুঝতে পেরেছি কিনা। শুরুতে ট্যাগের নাম থাকবে যা, শেষেও ট্যাগের নাম থাকবে তা, এবং ট্যাগের মধ্যে ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। আবার যেমন এখানে শুরুতে পি, শেষেও পি, শেষের ট্যাগে ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। যখন দুইটা ট্যাগ থাকে, এগুলোকে পেয়ার ট্যাগ বলে। পেয়ার ট্যাগ মানে জোড়া ট্যাগ, মানে শুরু আছে শেষ আসে। কিছু কিছু ট্যাগ আছে কিন্তু আবার সিঙ্গেল, সেগুলো পরে দেখাবো। আমি আগে আপাতত শুরু তো করি। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এই ট্যাগগুলো সরাসরি আমরা লিখি না। যখন একটা HTML ফাইলে এখানে কিছু ডিফল্ট কোডিং আমরা লিখে দিব, হ্যাঁ, ডিফল্ট, এটাকে টেমপ্লেট বলতে পারেন, না ডিফল্ট টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা হচ্ছে গিয়ে আমি কেন তৈরি করতেছি, এই টেমপ্লেটটা তৈরি করতেছি যাতে হচ্ছে গিয়ে একটা HTML ফাইলে সঠিক নিয়মে আমি কোডিং করতে পারি। তার নিয়মটা কি, প্রথমে ডিক্লেয়ার করতে হয়ে যায় আমার এই ডকুমেন্টটা HTML, সেটার কোডটা কি, সেইটা হচ্ছে স্মলার দেন গ্রেটার দেন সাইন থাকে, এখানে একটা এক্সক্লেমেটরি বা আশ্চর্যবোধক সাইন থাকে। তারপর লিখতে হয় ডক টাইপ। ডক টাইপ দিয়ে আমি এখানে কি দিলাম, HTML। ডক টাইপ HTML দিলাম। ডক টাইপ HTML দিলাম, তাহলে হচ্ছে HTML টা ছোট হাতের লিখেছি, ডক টাইপ বড় হাতের লিখেছি। তবে কি ডক টাইপ বড় হাতের লিখতে হবে? না, ছোট হাতের লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু পৃথিবীর সবাই বড় হাতের লিখে, তাই আমিও বড় হাতের লিখলাম। এটা একটা প্রথম নিয়ম, যে আমার এটা HTML কোনো ট্যাগ না, কিন্তু এটা আমাকে লিখে দিতে হবে যে ডক টাইপ HTML। দেন দ্বিতীয় নিয়মটা কি, আমার যাবতীয় কোডিং যে আছে সেটা একটা রুট ট্যাগের মধ্যে থাকবে, যে ট্যাগটার নাম হচ্ছে HTML। তাহলে এটা আমার প্রধান একটা ট্যাগ, যেটার নাম হচ্ছে HTML শুরু, HTML শেষ। আমার এই টোটাল পেজটা, ইন্ডেক্স মানে হচ্ছে হোম পেজ, হ্যাঁ, আমার এই টোটাল হোম পেজটাই HTML ট্যাগের মধ্যে থাকবে। HTML ট্যাগের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে কি আপনার হেড,
এবং আরেকটা হচ্ছে গিয়ে বডি। তাহলে হেড এবং বডি দুইটা পার্ট, একটা হচ্ছে হেড একটা হচ্ছে বডি। হেডের মধ্যে আমার ওয়েবসাইটের যাবতীয় ইনভিজিবল পার্ট গুলা হেডের মধ্যে থাকবে, বডি হচ্ছে ওয়েবসাইটের যাবতীয় ভিজিবল পার্ট, সেটা বডির মধ্যে থাকে সাধারণত। হ্যাঁ, তো কি বললাম, এইচটিএমএল একটা আমার রুট ট্যাগ, মূল ট্যাগ, তার দুটা চাইল্ড ট্যাগ আছে, একটা হচ্ছে হেড একটা হচ্ছে বডি। চাইল্ড ট্যাগ কেন বলছি, হেড ট্যাগটা এইচটিএমএল কেন চাইল্ড ট্যাগ, দেখেন এইচটিএমএল ট্যাগ শুরু হয়েছে যেখানে 2 নম্বর লাইনে, যে পাশে 2 লেখা আছে, শেষ হয়েছে 7 নম্বর লাইনে। কিন্তু হেড ট্যাগটা 3 নম্বর লাইনে শুরু হয়েছে এবং আপাতত 3 নম্বর লাইনে শেষ হয়েছে। তার মানে হেড ট্যাগের শুরুটা এইচটিএমএল ট্যাগের ভেতরে হয়েছে এবং হেড ট্যাগের শেষটাও এইচটিএমএল ট্যাগের ভেতরেই হয়েছে। তাহলে হেড ট্যাগ এইচটিএমএল ট্যাগের একটা চাইল্ড। এবং এইটা বোঝানোর জন্য আমরা কিভাবে কোডিং করি জানেন, এই যে মাঝখানে দেখেন, এই যে এইচটিএমএল ট্যাগ এই লাইন বরাবর কিন্তু আমি হেড ট্যাগটা রাখি নাই, একটু সরায় রেখেছি। আমি যদি শুরুতে রাখতাম এভাবে হেড ট্যাগ বডি ট্যাগ, তাহলে কিন্তু কোডিং এ ভুল না, এটা কিন্তু কোডিং এ কোনো ভুল না। হ্যাঁ, শুরুতে রাখলাম, এটা কোডিং এর কোনো ভুল না। তাহলে এটা আমি কেন হচ্ছে গিয়ে সরায় কষ্ট করে কেন সরিয়ে রাখলাম, এইটা হচ্ছে কোডিং লেখার একটা স্টাইল। এই স্টাইলে কোডিং লিখলে আপনার কোডিং লেখাটা সুন্দর হয়, আপনার কোড গুছানো হয়, আর 10 জন আপনার কোডিংটা দেখে ভালো মতো বুঝতে পারবে। শুধু তাই না, আপনি নিজেও নিজের কোডিং নেক্সট টাইম যখন দেখার প্রয়োজন হবে বা চেক করার প্রয়োজন হবে, তখন সহজে আপনি ভুলগুলা বের করতে পারবেন। এক লাইনে যদি জিনিসগুলা রাখেন, কোন ট্যাগ কোন জায়গায় শুরু, কোন ট্যাগ কোন জায়গায় শেষ, কে কার চাইল্ড কে কার প্যারেন্ট, এগুলা বুঝতে খুবই সমস্যা হয়। ঠিক আছে, সো এর জন্য যখন চাইল্ড হবে তখন প্যারেন্ট থেকে প্যারেন্টের লাইন বরাবর না রেখে চাইল্ডটা একটু সাইড করে রাখি। এন্ড মনে কোশ্চেন জাগতে পারে যারা ফ্রেশ আছেন, যে এতে কি আমার ওয়েবসাইটের কোনো পরিবর্তন হবে? না, এতে ওয়েবসাইটের বিন্দু মাত্র পরিবর্তন হবে না। তাহলে কোডটা গুছানো থাকলেও ওয়েবসাইটেরও এই ট্যাবের কারণে কোনো পরিবর্তন হলো না, এবং কোডটা দেখে নেক্সট টাইম যদি কোনো ইরর হয়, নিজের ভুল নিজে সহজে খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, এবার আসেন হেড ট্যাগ এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আছে যেটা ইউজ হয়। একটা হচ্ছে কি আপনার মেটা ট্যাগ রয়েছে। মেটা ট্যাগটা সিঙ্গেল ট্যাগ। এটা দেখেন, আমি মেটা লিখে ইন্টার দিলাম, এদিকে স্মলার দেন গ্রেটার দেন সাইন এসেছে ঠিকই, কিন্তু শেষ কোথায় হয়েছে এটা আসে নাই। তার মানে দাঁড়াচ্ছে এই ট্যাগটা এখানে শুরু, এই ট্যাগটা এখানেও শেষ। অনেকে কি করে এটা বোঝানোর জন্য এখানে আবার ফরওয়ার্ড স্ল্যাশও দিয়ে দেয় শেষ, মানে শুরু শেষ, এর মাঝখানে যাবতীয় কাজ থাকবে। এর মাঝখানে অ্যাকচুয়ালি কি থাকবে, এর মাঝখানে বিভিন্ন অ্যাট্রিবিউট থাকবে। এই মেটা ট্যাগ কিন্তু আমরা খুব একটা ইউজ করবো না। এটা কারা ইউজ করে মেটা ট্যাগ? যারা ডিজিটাল মার্কেটিং এর এসইও একটা অংশ আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাদের কিন্তু মেটা ট্যাগটা খুব প্রয়োজন হয়। তারা কি করে এই মেটা ট্যাগে, তারা এই মেটা ট্যাগে আমার এই পেজে কি কি আছে সেটা ডিসক্রাইব করে রেখে দেয় কোডিং এর স্টাইল। এতে লাভ কি হয়, ওই যে সার্চ ইঞ্জিন যেমন গুগল কিংবা ইয়াহু কিংবা এরকম আরো যত সার্চ ইঞ্জিন আছে, তারা আপনার ওয়েবসাইটটা এই মেটা ট্যাগ গুলা চেক করেই বুঝতে পারে যে এই সাইটটা কি ধরনের সাইট, এখানে কি প্রোডাক্ট সেল হচ্ছে না সার্ভিস সেল হচ্ছে, নাকি জাস্ট ইনফরমেশন শেয়ার হচ্ছে, নাকি নিউজ সাইট। হ্যাঁ, এগুলা তারা ওই মেটা ট্যাগের ডেসক্রিপশন দেখে বুঝে নেন। আপনি যদি মেটা ট্যাগকে কিছু না দেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে ভালো মতো এসইও হলো না। আর এসইও না হলে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের র্যাঙ্কও আসবে না, তাহলে আপনি তেমন ইউজার বা ব্যবহারকারী আপনার ওয়েবসাইটে পাবেন না। তো ট্রাফিক যেটা বলে আর কি, ওয়েবসাইটে ভিড়, ওয়েবসাইটে যদি ট্রাফিক না আসে, আপনার কিন্তু ওয়েবসাইটে কোডিং করে কোনো লাভ নাই, ওই ওয়েবসাইটে কোনো ইনকাম হবে না। একটা ওয়েবসাইট থেকে যদি ইনকাম করতে চান, তাহলে ওয়েবসাইটে অবশ্যই ভালো রকম ট্রাফিক আসতে হবে, দেন আপনি সেই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা এই কি সারমর্ম বুঝলাম যে আমাদের শুধু কোডিং করলে হবে না, আমরা তো কোডিং করব, আমাদের সাথে ডিজিটাল মার্কেটার যারা আছেন তারা এই ওয়েবসাইটে এসইও করতে হবে। করলে দেন হচ্ছে কি আমরা একটা ওয়েবসাইট থেকে একটা ভালো সুফল পাবো।
আচ্ছা, মেটা ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট থাকে বিভিন্ন। অ্যাট্রিবিউটটা হচ্ছে কি কি অ্যাট্রিবিউটটা হচ্ছে ট্যাগের মধ্যে ট্যাগের আলাদা বৈশিষ্ট্য অ্যাড করবো, এটাই হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন এটা মেটা ট্যাগ, মেটা ট্যাগের মধ্যে আমি একটা মেটা ট্যাগের একটা আলাদা বৈশিষ্ট্য অ্যাড করতে চাচ্ছি কি এইটা ক্যারেক্টার সেট, এই অ্যাট্রিবিউটটার নাম বলে চার্ট সেট। হ্যাঁ, সিএসআর চার্ট সেট, ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট কি দিচ্ছি? ক্যারেক্টার সেট দিচ্ছি UTF-8, UTF-8 এর একটা কোড। এটা কোড দিয়ে কি বোঝাচ্ছে? এই কোড দিয়ে বোঝাচ্ছে এটা একটা অনেকগুলা ইন্টারন্যাশনাল ক্যারেক্টার সেটের সমষ্টি। UTF-8 কিন্তু এটার ভিতরে ক্যারেক্টার মানে কি, যেমন বাংলা একটা ক্যারেক্টার, ইংলিশ একটা ক্যারেক্টার, আরবি একটা ক্যারেক্টার। হ্যাঁ, তো এই UTF-8 দিয়ে এরকম বলতেছে অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি। এটার ভিতরে বাংলা আছে, ইংলিশ আছে, সবই আছে, অনেকগুলো মক্সে আপনার মনে হয় 99% ওয়েবসাইটে UTF-8 ইউজ হবে। এখন যদি আপনি আলাদা কোনো ভাষার ওয়েবসাইট বানান, সেখানে শুধু নির্দিষ্ট ক্যারেক্টার সেটই থাকবে, তখন সেটা একটু খুঁজে এনে এখানে কোডটা বসাই দিতে পারেন। নয়তো আপনি UTF-8 দিয়ে আপাতত রেখে দেন, কোনো সমস্যা নেই। এটা খুব একটা ওয়েবসাইটে পরিবর্তন করবে না। কেন পরিবর্তন করবে না? কারণ এটা ওয়েবসাইটের জন্য না। মেটা ট্যাগ ওয়েবসাইট, মেটা ট্যাগ হচ্ছে SEO যারা করে তাদের জন্য। আচ্ছা, মেটা ট্যাগ ছিলাম, আরেকটা ট্যাগ আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইটেল। তো আমি এখানে একটা মেটা ট্যাগ লিখেছি, যারা SEO করবে তারা এসে কি করবে জানেন? 10টা 20টা মেটা ট্যাগ লিখে দেবে। এক একটা মেটা ট্যাগে এক একটা তথ্য থাকবে আপনার ওয়েবসাইট সম্পর্কিত, যে আপনার ওয়েবসাইটটা কি লিখে সার্চ করলে পাওয়া উচিত, এই ওয়েবসাইটটা কি সার্ভিস দিচ্ছে বা কি ধরনের, টাইটেল কি ওয়েবসাইটের, এগুলো বিভিন্ন জিনিস থাকে ওখানে। যেমন এখানে আমি একটা টাইটেল দিয়ে দিই, ওয়েবসাইটের টাইটেল হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিই যে দেখা যায় ডকুমেন্ট লিখে দিই বা যে কোনো কিছু লিখে দিই, ওয়েলকাম লিখে দিই। তাহলে এই টাইটেল ওয়ার্ডটা আমার ওয়েবসাইটের টাইটেলে দেখা যাবে। টাইটেল কোথা থেকে একটু বুঝিয়ে দিই। এই যে দেখেন, আমি এখানে গুগলে সার্চ করেছি, এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে কি, টিম বার্নার্স লি। আবার মনে করেন আমি এই যে ভিএস কোডের এখানে, সেখানে টাইটেলটা কি, ডকুমেন্টেশন ফর ভিজুয়াল স্টুডিও কোড, এটা হচ্ছে টাইটেল, উপরে যে লেখাটা দেখাচ্ছে। আবার এই যে কোডম্যান বিডির ওয়েবসাইটের টাইটেলটা কি, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। তারপরে এখানে অবশ্য গুগল একটা ছবি দেখাচ্ছে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আপনার টাইটেল, টাইটেলের ভিতরে আমি আপাতত ওয়েলকাম লিখে রাখছি। তার মানে আমার এই ওয়েবসাইটটা যদি চালু করি, আমার এই উপরে যে ট্যাব, এখানে কি লেখা আসবে? ওয়েলকাম লিখে আসবে। আর এই যে বডি আছে না, এই বডির মধ্যে আমি জাস্ট লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এটা একটা কমন টেক্সট, ম্যাক্সিমাম প্রোগ্রামাররা ইউজ করে যখন একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, তখনই এটা লিখে দেয়। তো বডির মধ্যে আমি সরাসরি লিখে দিলাম কি, হ্যালো ওয়ার্ল্ড। এখন এটা যদি আমি সরাসরি এই ফাইল থেকে রান করি, কিন্তু রান হবে, সমস্যা নেই। সমস্যা কি হবে জানেন? সমস্যা মনে করেন বডির মধ্যে আমি একটা আলাদা একটা ট্যাগ নিয়ে, মনে করেন আলাদা একটা ট্যাগ নিলাম হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে বললাম যে দিস ইজ আ ডেমো টেক্সট, একটা ডেমো টেক্সট। এটা যখন রান করি দেখেন এখানে কিন্তু কন্ট্রোল S দিয়ে আমি সেভও করেছি, যে কন্ট্রোল S দিয়ে সেভ করেছি। কিন্তু যখন আমি ব্রাউজারে আসতেছি, তখন কিন্তু আমি কোনো পরিবর্তন দেখতে পারছি না। কিন্তু আমাকে কষ্ট করে রিলোডে টিপ দেওয়া লাগছে। যখন আমি রিলোড দিলাম, তখন ওয়েবসাইটে দেখতে পাচ্ছি কি, দিস ইজ আ ডেমো টেক্সট। তাহলে হচ্ছে কি আমি এইভাবে ডেমো টেক্সটটা নিতে পারি প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে, যে আলাদা প্যারাগ্রাফে আসছে। কিন্তু আমার ওয়েবসাইট রিলোড দেওয়া লাগছে, আমি এর থেকে মুক্তি পেতে চাই, তাহলে কি করব? তাহলে একটা এক্সটেনশন ইউজ করতে হবে বেস করে, যে এক্সটেনশনটার নাম হচ্ছে লাইভ সার্ভার। এক্সটেনশন কিভাবে ইনস্টল করব? আগে VS কোড ইনস্টল করা দেখে, তারপর এক্সটেনশনটা ইনস্টল করবো। হ্যাঁ, তো আমি VS কোডটা কেটে দিলাম। আমার এখানে এতগুলো VS কোড ডাউনলোড হয়ে গেছে, তাই না? তো আমি এই VS কোডটা এবার ইনস্টল করে দেখে, যে ডাউনলোড ফাইলটিতে আমি ক্লিক করলাম, একটা পপ আপ উইন্ডো আসবে। আচ্ছা,
যাই হোক, ওকে দিলাম। এখানে কিছু শর্ত দিবে, পড়তে মন চাইলে পড়তে পারেন। এখানে আমি অ্যাকসেপ্ট দিলাম, অ্যাকসেপ্ট দিয়ে জিনিসটাকে নেক্সট দিলাম। এইখানে না অনেকের যে এই দুইটাই টিক চিহ্ন থাকবে না, আবারও বলতেছি খেয়াল করেন, এই দুইটাই টিক চিহ্ন থাকবে না। অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ফাইল কনটেক্সট মেনু, এইটাই টিক চিহ্ন দিবেন। আরেকটা হচ্ছে অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ডিরেক্টরি কনটেক্সট মেনু। তাহলে এটা কনটেক্সট মেনুতে আপনার ওপেন উইথ কোড এই শব্দটা অ্যাড করে দিল। দেখেন আমার কনটেক্সট মেনু কোনটা, যে রাইট বাটন ক্লিক করে যে মেনুটা আসছে না, এইটা হচ্ছে কনটেক্সট মেনু। এখানে যদি সমর অপশন দিই, এই যে দেখেন এটা হচ্ছে কনটেক্সট মেনু, এটার মধ্যে ওপেন উইথ কোড অপশনটা আছে না আমার, এই যে ওপেন উইথ কোড অপশনটা আছে। কিন্তু কিভাবে আছে আপনাদের কিন্তু থাকবে না, আপনি যদি আমার এই নিয়ম ফলো না করে ইনস্টল করেন। আপনাকে কি করতে হবে, আপনাকে এই উপরের দুইটা অ্যাড ওপেন উইথ কোড উইন্ডোজ এক্সপ্লোরার ফাইল কনটেক্সট মেনু, এই দুইটা এই নিচেরটা নিয়ে ক্লিক করে দেন হচ্ছে নেক্সট প্রেস করবেন, তারপর ইনস্টল দিবেন। তাহলে হচ্ছে কি আপনার VS কোড সুন্দর মতো ইনস্টল হয়ে যায়। সেটা একটু ইনস্টল হোক। লঞ্চ VS কোড, লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড, না এটা আমি লঞ্চ করবো না, এটা ফিনিশ দিয়ে দিই। লঞ্চ করবো কিভাবে, আবারও বলি, বলছিলাম যে আপনি যে ফোল্ডার নিবেন, হ্যাঁ ফোল্ডারটা করবেন, ফোল্ডারটার ভেতরে ঢুকবেন, খালি জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, এই ওপেন উইথ কোড এই অপশনটা খুঁজবেন, খুঁজে ক্লিক করবেন, তাহলে ফোল্ডারটা ভিএস করলে কোডে প্রজেক্ট আকারে ওপেন হবে। প্রজেক্ট আকারে ওপেন হলে আপনার এই যে এই কোডটা লিখলাম না, এখানে শর্টকাট কাজ করবে। এখানে একটা একটু পরে এক্সটেনশন দেখাবো, সেই এক্সটেনশনও কাজ করবে, নয়তো কিন্তু কাজ করবে না। এই দেখেন একটা শর্টকাট দিচ্ছে, যে আমি যে এত কোডিং লিখলাম এটা কেটে দিলাম, কেটে বললাম হচ্ছে শিফট ধরে 1। তাহলে দেখেন একটা সাজেশন বক্স দিচ্ছে, হ্যাঁ একটু সাজেশন বক্স দিচ্ছে। এখানে দুইটা কোড শিফট ধরে যে আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, একটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে তিনটা। আর তিনটা দিলে কি আসে, শুধু ডক টাইপ HTML আসবে। আচ্ছা, একটা দিলে পুরো আমার টেমপ্লেটটা চলে আসবে। তাহলে আশ্চর্যবোধক চিহ্ন, এই অবস্থায় দিলাম ইন্টার। দেখছেন একটু আগে কষ্ট করে আপনাদের যা লিখে দেখিয়েছি সব চলে আসছে। এখানে যে এই অ্যাট্রিবিউটটা নেই ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই অ্যাট্রিবিউটে চলে আসছে। আবার দেখেন মেটা ট্যাগের মধ্যে ভিউ পোর্ট একটা অপশন ইউজ হচ্ছে। ভিউ পোর্টটা রেসপন্সিভ ডিভাইসের জন্য ইউজ হয়। রেসপন্সিভ আবার কি, রেসপন্সিভ হচ্ছে কি আপনার এই যে একটা ওয়েবসাইট বানাচ্ছি, এটা আপনার ল্যাপটপেও চলবে, ডেস্কটপেও চলবে, আবার হচ্ছে গিয়ে মোবাইলেও চলবে। যখন যে ডিভাইস দিয়ে আমার এই ওয়েবসাইটটা আমি ওপেন করব, তখন সেই ডিভাইসের সাইজ সে ধারণ করবে। এটা CSS দিয়ে করা লাগে, আমরা এখানে CSS শিখিনি, যাই হোক। এই যে এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য, এইটাকেই আমরা রেসপন্সিভ ওয়েবসাইট বলছি। তো এই মেটাটা নির্দেশনা দিচ্ছে যে আমার এই ওয়েবসাইটের ওয়েট মানে প্রশস্তটা, আমার ডিভাইসের ওয়েট যতখানি ততখানি, ইনিশিয়াল স্কেল 1, এরকম কিছু ভ্যালু এই কন্টেন্টের মধ্যে দিয়ে দিয়েছে, দেখেছেন। আর নেম কি দিয়েছে, ভিউপোর্ট, এখানে নেমটা কি অ্যাট্রিবিউট। তাহলে দুইটা অ্যাট্রিবিউট একটা ট্যাগের মধ্যে, মেটা ট্যাগ এখানে একটা সিঙ্গেল ট্যাগ, এর মধ্যে অ্যাট্রিবিউট দুটো, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে কন্টেন্ট। আবার উপরে মেটা ট্যাগটা দেখেন, এখানে অ্যাট্রিবিউট একটা, ওই যে আপনাদের লিখে দিয়েছিলাম ক্যারেক্টার সেট। আচ্ছা, এইভাবে অ্যাট্রিবিউট অ্যাড করে দিচ্ছেন। এই কোডটা আবার মুছে আপনাদের দেখায়, মুছে দিলাম, আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, চলে আসলো, তাই না। এইটা হচ্ছে কি আমার HTML কোড। আর হচ্ছে গিয়ে আমি এখানে কি করেছিলাম, index.html ফাইল নিয়েছি, আমি বলেছিলাম যে এক্সটেনশন ইনস্টল করে দেখাবো। এই কোডটা আমি লাইভ সার্ভারে দেখাবো, তাই না। তো এইখানে অনেকগুলো অপশন আমার আসছে, আপনাদের আসবে না এত অপশন। আমি বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করেছি বিধায় আমার এই অপশন গুলো আসছে। আপনারা কি করবেন, আপনারা আপাতত এই যে এই এক্সটেনশন যে আইকনটা আছে এটা ক্লিক করেন। ক্লিক করার পরে ফটোস্টেপের এটা আপডেট চাচ্ছে, আপডেট সমস্যা নেই। ক্লিক করার পরে এখানে আপনার কি কি এক্সটেনশন
মানে ইনস্টল করা আছে সেগুলো দেখাচ্ছে, যে উপরে লেখাও আছে ইনস্টলড। এতগুলো এক্সটেনশন আপনার লাগবে না শুরুতে। আমি আপাতত আজকে একটা বা দুইটা দিই, পরে আস্তে আস্তে বলবো। আচ্ছা, যেমন হচ্ছে কি আমি এখানে একটা এক্সটেনশন দিচ্ছি, সেটার নাম হচ্ছে কি আপনার, প্রথমে যেটা দিই লাইভ সার্ভার। একটু আগে দেখছেন যে আমার ওয়েবসাইটটা রান করার পর রিলোড দেওয়া লাগতেছে পারবো। এই লাইভ সার্ভার এক্সটেনশনটা কি হবে, এই আমার ভিএস কোডের ভেতরে একটা সার্ভার ওপেন করে ওয়েবসাইটটা রান করে দেবে। এতে হবে কি, আমি যখনই ওয়েবসাইট কিছু তৈরি করে কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, তখনই লাইভ সার্ভারে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আমার এটা ইনস্টল করা আছে, কিভাবে বুঝলাম ইনস্টল করা আছে? এই যে এখানে আনইনস্টল লেখা আছে। আপনারা যখন প্রথম ভিএস কোড ইনস্টল করবেন, আপনার লাইভ সার্ভার আইকনটা খেয়াল করেন। হ্যাঁ, এটা হচ্ছে আইকন, আর এই যে এখানে কে বানাইছে এটা দিয়ে দিয়েছে, কে বানিয়েছে জিনিসটা নামটাও খেয়াল করে এখানে দেখি, ঋত্বিক দে এরকম একজন কেউ বানিয়েছে। আর হচ্ছে যে লাইভ সার্ভারটা হচ্ছে কি আমি এখানে রান রান করে দিলাম, মানে ইনস্টল করে দিলাম। ইনস্টল করার পর এখানে আনইনস্টল লেখা থাকবে। অথবা এই যে এখানে দেখেন সেটিংস আইকন আছে, কিন্তু নিচেরটা দেখেন এখানে ইনস্টল আইকন আছে। তো নিচেরটা বাদ দেন, স্টার বাদ দেন, এটা করেন। এই যে এখানে সেটিংস আইকন আছে, এখানে হচ্ছে আপনি ইনস্টল দিয়ে দিলেন। দিলে জিনিসটা ইনস্টল হয়ে গেলো। এতে লাভ কি হবে? আচ্ছা, আমি এক্সটেনশন থেকে আমি আবার হচ্ছে গিয়ে এখানে ফাইলে চলে আসি। এতে লাভটা এটাই হবে যে আমি এখানে যখনই কোনো কিছু চেঞ্জ করবো, মনে করেন H1 ট্যাগ নিলাম, বললাম এস এস হেডিং 1, আমার তো কোনো কোড নাই, বডির মধ্যে একটা কোড লিখি, হ্যাঁ দিস ইজ হেডিং 1। একটু আগে কোড তো সব ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে H1 ট্যাগ, এটা আমি দেখতে চাচ্ছি। এই যে নিচে দেখেন একটা নীল বার আছে না, একদম কোনা থেকে একটু বাম দিকের থেকে যদি একটু নড়ি, এখানে গো লাইভ অপশন আছে, তাই না? তো এই গো লাইভে যদি ক্লিক করি, আমার এই ওয়েবসাইটটা চলে আসছে। দিস ইজ সেটিং। এতে লাভ কি, আমার ব্রাউজারে জিনিসটা ওপেন হচ্ছে, এটা আর কাটবেন না এখানে, কাটবেন না। দেখেন আমি লাইভ চেঞ্জ করে দিচ্ছি, এখানে কোডিং লেখা আছে, ডকুমেন্ট লেখা আছে। এখানে বললাম যে একটু আগে কি দিয়েছিলাম, ওয়েলকাম। তাহলে দেখেন একটু আগে এখানে ডকুমেন্ট লেখা ছিল, এখন কি লিখে আসছে, ওয়েলকাম লিখে আসছে। আবার মনে করেন আমি এখানে আসলাম, পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে বললাম দিস ইজ আ প্যারাগ্রাফ। ওকে, সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমি ফাইলটা সেভ করলাম, কন্ট্রোল এস। অথবা ফাইলে গিয়ে যে সেভ দিতে পারেন, এত কষ্ট না করে যে কন্ট্রোল এস দিবেন, জিনিসটা সেভ হয়ে যাবে। আবার দেখেন আমি এই যে ব্রাউজার খুঁজে ব্রাউজারে না এসে, ব্রাউজার তো একটু আগে এই উইন্ডোটা ওপেন করেছি, আগের উইন্ডোতে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে কিবোর্ডের অল্টার এবং ট্যাব। আবার বলি, উইন্ডো চেঞ্জ করার শর্টকাট কিবোর্ডের অল্ট ট্যাব। এই যে অল্টার দিলাম, দেখেন আগের উইন্ডোতে চলে আসছি। তাহলে এইটা একটা উইন্ডো, আগের উইন্ডোটা কে ছিল, ভিএস কোড। অল্ট ট্যাব দিলাম, এই যে ভিএস কোডে চলে আসলাম। অল ট্যাব দিলাম, আবার দেখেন এই এই ব্রাউজারে চলে এসেছি। তাহলে এখানে একটা H1 ট্যাগ আছে, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, তাই না? H1 ট্যাগ নিয়েছে, প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছে। আচ্ছা, প্যারাগ্রাফের একটা মজার শর্টকাট দেখায়, সেটা হচ্ছে কি আপনার মনে করেন এখন আপাতত আপনার 50 ওয়ার্ড বা 60 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লাগবে, কিন্তু আপনি আর্টিকেল রাইটার না, আপনি ভালো আর্টিকেল লিখতে পারেন না, আপনি কি করবেন? আপাতত এখানে একটা শব্দ বলি, লরেম। লরেম লিখে আপনি মনে করেন 30 ওয়ার্ড লাগবে, তাহলে লেখেন 30। অথবা মনে করেন আপনার 29 ওয়ার্ড লাগবে, সমস্যা নেই, আপনি 29। অথবা আপনার মনে করেন 500 ওয়ার্ড লাগবে, দেখেন 500, যেমন চায়। তো আমি হচ্ছে 30 লিখলাম, লিখে ইন্টার দিলাম, দেখেন 30 ওয়ার্ডের একটা ডেমো প্যারাগ্রাফ কিন্তু আমি পেয়ে গেছি। ওকে, তাহলে কি বললাম, লরেম লিখে আমি যত ওয়ার্ড লাগবে সেই ওয়ার্ডটা কোনো স্পেস ছাড়া লিখবো, লেখার পর এন্টার দিব, তাহলে আমার এই প্যারাগ্রাফটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমি এটা সেভ দিয়ে নিই, দেখেন সেভ দিয়ে নিই, আমার কিন্তু এই যে লাইফ সার্ভারে চেঞ্জ হয়নি। আর সেভ দিয়ে নিয়ে বুঝেছি কিভাবে, দেখেন এই যে উপরে ইন্ডেক্স ডট এর পাশে দেখেন একটা গোল ডট হয়ে আছে, সাদা ডট। এই সাদা ডটটা থাকা মানে আমি ফাইলটা সেভ করি নাই। তো আমি ফাইলটা সেভ করতে চাচ্ছি, তাহলে আমি কি দিলাম, কন্ট্রোল এস দিলাম, তাহলে দেখেন জিনিসটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে এখন দেখেন আমি যদি ওয়েবসাইটে আসি, ব্রাউজারে আসি, তাহলে দেখেন জিনিসটা এরকম আসছে। এখন একটা কথা বলি, এই লরেম ওয়ার্ডটা কিভাবে আসলো, এটার একটু ইতিহাসটা বলি, হ্যাঁ।
অনেক অনেক আগে যখন আমরা ছোট ছিলাম আর কি, আমি যখন ছোট ছিলাম, যাই হোক, যখন আমি প্রথম দিকে কোডিং করতাম, তখন যখন আমার টেক্সট লাগতো তখন আমি কি করতাম, গুগলে গিয়ে সার্চ করতাম যে ডেমো টেক্সট, ডিএমও টিএস টেক্সট লিখে সার্চ করলাম। তখন দেখেন এই যে গুগলে প্রথম যে সাইটটা আসতো সেই সাইটে চলে গেলাম। ডেমো টেক্সট থেকে সার্চ করে প্রথম সাইটে যেটা আসলাম, দেখেন এখানে আমার কিওয়ার্ড কি, লরেন ইপসন, তাই না? এই যে লরেন ওয়ার্ডটা এখান থেকে আসছে। তো ভিএস কোড যারা তৈরি করেছে মাইক্রোসফট আর কি, ওরা দেখলো যে আহ, এখানে ওয়েব ডেভেলপার যাবে, প্যারাগ্রাফ কপি করবে, কপি করে নিয়ে এসে আবার এখানে পেস্ট করবে, এই কষ্টটা কিভাবে কমানো যায়। তখন তারা এখানে বলে, ঠিক আছে, তোমার এখানে যাওয়ার দরকার নেই, এখানে যে প্রথম ওয়ার্ডটা কি, লরেন, তাহলে তুমি এখানে শুধু লরেন লিখে যদি আমি প্রিন্ট করি, ও র্যান্ডম একটা প্যারাগ্রাফ দিল। লরেন লিখে প্রিন্ট করলে র্যান্ডম প্যারাগ্রাফ দিল। আবার দেখে লরেন লিখে প্রিন্ট করলাম, র্যান্ডম একটা প্যারাগ্রাফ দিল। আবার যদি লরেন লিখে প্রিন্ট করি, আবার র্যান্ডম একটা প্যারাগ্রাফ দিল। কিন্তু আমি যদি নির্দিষ্ট ওয়ার্ডের চাই, তাহলে এটার পাশে আমাকে বলে দিতে হবে আমি কত সংখ্যা প্যারাগ্রাফ চাচ্ছি। সংখ্যাটা বলে দিলে সে সেই সংখ্যার প্যারাগ্রাফ আমাকে দিয়ে দিবেন। ওকে, তাহলে এই লরেনের ইতিহাসটা দেখলাম। এবার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, আপনার এই যে দেখেন আমার 11 নম্বর লাইনটা কিন্তু ভেঙে অনেক বড় হয়ে গেছে। কিন্তু আপনারা যখন নতুন ভিএস কোড ইনস্টল করবেন, তখন আপনার টেক্সটটা থাকবে অ্যাকচুয়ালি এরকম, এক লাইনে। দেখেন 11 নম্বর লাইনটা কিন্তু এক লাইন, এবং নিচে একটা বার চলে আসছে, তাই না? স্ক্রোল বার চলে আসছে, যেটা ধরে আমি ডান দিকে যেতে পারছি, এটা ধরে বা দিকে যেতে পারছি। সমস্যা কি হয়, ওই যে ডান দিকে এখানে ইম্পর্টেন্ট কোড থাকতে পারে, এইভাবে কোড খোঁজা খুবই কষ্টকর। আমি যদি জাস্ট উপর নিচে স্ক্রল করি সবগুলা দেখতে পারি, তাহলে ভালো হয়। তো এইটা এক লাইনে আনার জন্য যেটা করতে পারেন, আপনি কিবোর্ডের অল্টার সেট দিলে এটাকে র্যাপ বলে, WRAP, হ্যাঁ, জিনিসটা র্যাপ হয়ে যাবে। অথবা যেটা করতে পারেন, এখানে ভিউতে গিয়ে একদম নিচে যে দেখেন কি আছে, ওয়ার্ড র্যাপ, এটা ক্লিক করে দিতে পারেন। এটা টিক চিহ্ন আছে, টিক চিহ্ন উঠে গেলে এক লাইনে চলে আসবেন। আবার যদি আপনি দিয়ে দেন টিক চিহ্ন চলে আসবে, তখন এই এক পেজে চলে আসবে, তখন আমার ডানে বাইরে স্ক্রোল করা লাগবে না। আবার ভিউতে গিয়ে আমি যদি শর্টকাটটা দেখি, কি বলেছিলাম, এই যে আমি বলেছিলাম না, অল্টার প্লাস জেড, এটা দিয়ে ওটাকে কি করেছেন, র্যাপ করেছেন, ওয়ার্ড র্যাপ, WRAP র্যাপ, হ্যাঁ। এখন এখানেও আবার হচ্ছে গিয়ে একটা ঘটনা আছে। আপনার যদি জাস্ট এটা অল্টার দিতে থাকেন, মানে আপনি এখানে একটা নতুন ফাইল দিবেন, সেটাও দেখবেন র্যাপ থাকে না, এক লাইনেই থাকে। কিন্তু আমারটা কেমনে কিছু না করেও অটোমেটিক শুরু থেকেই র্যাপ হয়ে আছে, কারণ আমি ভিএস কোডের সেটিংসটা পরিবর্তন করেছি, হ্যাঁ। তো ভিএস কোডের সেটিংস কিভাবে পরিবর্তন করা যায়, আমি বললাম হচ্ছে কন্ট্রোল কমা দিলাম, দেখেন একটা সেটিংস অপশন চলে আসছে, কি লিখেছি, কন্ট্রোল কমা। লেখার পরে দেখা যাচ্ছে গিয়ে আমার এখানে ভিএস কোডের সেটিংস কিন্তু অনেক বড়। এই যে ফন্ট সাইজ চাইলে কিন্তু এখানে আপনি চেঞ্জ করতে পারেন। আমার লাগবে কি, র্যাপ, ওয়ার্ড র্যাপ, তাই না? জাস্ট এই যে সার্চ সেটিংস, এখানে লিখবেন WRAP। এই যে দেখেন এখানে কি আসছে, এডিটর ওয়ার্ড র্যাপ। এটা আমার কি অন করা, বাই ডিফল্ট শুরুতে অফ থাকে। অফ থাকার কারণে কি হয়, ডিফল্ট ভাবে যখন আপনি একটা পেজ নেন, নতুন একটা পেজ নেন, ইন্ডেক্স হোক, about.html হোক, contact.page, যখন একটা নতুন পেজ নেন, ও কি করে, বাই ডিফল্ট ওটাকে র্যাপ করে না, এক লাইনে নিয়ে আসেন। যখন আপনি র্যাপিং সিস্টেমটা সেটিংসই অন করে দেবেন, তখন আপনার কষ্ট করে অল্টার জেড এইটা এখানে প্রেস করা লাগে, এমনি এটা র্যাপ হয়ে যাবে, হ্যাঁ? তো এইভাবে জিনিসটাকে র্যাপ করুন। ওকে, আর দেখি আপনাদের এখানে একটু টপিকস চলে গেছে। HTML ট্যাগস এন্ড কমন এলিমেন্টস এই যে HTML অ্যাট্রিবিউট হালকা দেখেছি, এই যে দেখছেন টেবিল আছে, টেবিল এটার মধ্যে দিয়ে দিচ্ছে। টেবিলটা আজকে বলেও দেখাবো না। HTML এলিমেন্ট, বডি এলিমেন্ট, হেড এলিমেন্ট, বডি এলিমেন্ট, এগুলো দেখেছি হালকা। এই যে হেড এলিমেন্টের মধ্যে এটা একটা এলিমেন্ট, মেটা ট্যাগ, টাইটেল একটা হেড ট্যাগের এলিমেন্ট, বডি ট্যাগটা আমরা সারা জীবন বডির মধ্যেই কাজ করবো, হ্যাঁ। কারণ আমার ওয়েবসাইটে ইউজারকে যা দেখাবো ম্যাক্সিমামই থাকবে কিসের মধ্যে, বডির মধ্যে। আচ্ছা, অ্যাট্রিবিউটস চিনেছি আমরা, এই যে ডিফল্ট অ্যাট্রিবিউট চিনেছি।
মনে করেন আমি এখানে H1 এর মধ্যে অ্যাট্রিবিউট দিতে চাচ্ছি। বললাম হচ্ছে ভাই এটা অ্যালাইন, ALIGN, এটা একটা অ্যালাইন অ্যাট্রিবিউট। যদিও এটা আমরা সিএসএস দিয়ে করি, হ্যাঁ, HTML এই কাজ করি না। অ্যালাইন লিখলাম সেন্টার, দেখি কোনো লাভ হয় কেন। কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম, অল্টার ট্যাব দিলাম, এই যে আমি অন্য ট্যাবে চলে আসছি, এইটা এসে। হ্যাঁ, আমার এই টেক্সটটা কি সেন্টারে চলে আসছে না? আবার মনে করেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে বলি ভাই তোমার অ্যালাইন কি, LIGN, অ্যালাইন এটা তো একটু সেন্টার, প্যারাগ্রাফও সেন্টারে আছে। আমি যদি বলি ভাই তোমার উইথ মানে কতখানি চওড়া হবে, উইথ মনে করেন দিয়ে দিলাম 300। কাজ করেন, WIDTH। পিক্সেল টিক্সেল এখানে দেবেন না, পিক্সেল অনেকের মনে হতে পারে স্যার হয়তো পিক্সেল লিখে নেই এর জন্য কাজ করতেছে না, কিন্তু না, পিক্সেলটা আমরা সিএসএস এ দিই, হ্যাঁ। তো এইখানে হচ্ছে কি আমরা পিক্সেল দিব না, ওয়েটটা তাহলে এখানে কাজ করেনি প্যারাগ্রাফের মধ্যে, সমস্যা নেই। কারণ এই উইড আমরা এই ইয়া দিয়েও করি না, কি যেন বলে, HTML দিয়ে করি না কখনো উইড। আপনাদের জাস্ট অ্যাট্রিবিউট চেনার জন্য, WIDTH, অ্যাট্রিবিউট চেনানোর জন্য জাস্ট এখানে আমি দিলাম, দিলাম লাভ হয় লাভ হয় না। অ্যালাইন সেন্টার আছে, অ্যালাইন সেন্টার তুলে দিত না, আচ্ছা। তাহলে এখান থেকে যেহেতু কাজ করে না, আমি লিখে উঠাই দিই জিনিসটা। আর হচ্ছে গিয়ে বলতে পারেন যে টেক্সটের কালার ওগুলো সিএসএস দিয়ে করাই বেটার, HTML দিয়ে করতে গেলে অনেক ঝামেলা করা লাগে। ফন্ট নামে আরেকটা ট্যাগ নিব, তার ভিতরে কালার লিখে আমি এটার কালার চেঞ্জ করতে পারি। তো এটা আমি চাচ্ছি না করতে, এটা হচ্ছে কি আমি এমনি রাখতে চাচ্ছি, কারণ আমাদের সামনে আগাতে হবে। অ্যাট্রিবিউট হালকা দেখলাম, আর এখনই যে অ্যাট্রিবিউট দেখা শেষ হয়ে গেছে এটা মনে করেন না প্লিজ। আমরা আরো অনেক অ্যাট্রিবিউট দেখবো সামনে, আর যত কাজ পারবে তত আমার কোডিংও পারবে, তত আমরা নতুন জিনিস শিখবো, হ্যাঁ। লিঙ্ক বাটন, টেক্সট এলিমেন্ট, ব্লক কোড, ইনলাইন এলিমেন্ট, সিএসএস মিক্সড করে দিয়েছে, যাই হোক। আমি এটা দেখে নিলাম, আমি আইডিয়া নিলাম এখানে কি কি আছে, আমি একটু আপনাকে বলে দিই। বাটন নামে একটা ট্যাগ আছে, এটা ইউজ করতে পারেন। বাটনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওয়েট মোর, বা যে কোনো ক্লিক মি বা অন্য কিছু লিখতে পারি। এই যে বাটন নামে একটা ট্যাগ চলে আসছে, আমি বাটনটা সেন্টারে আসার জন্য আপনি যদি অ্যালাইন সেন্টার দেন এটাও কাজ নাও করতে পারে, হ্যাঁ। ALIGN, অ্যালাইন সেন্টার, কারণ আমি এইভাবে HTML দিয়ে কাজ করি না আমরা, জাস্ট আপনাদের কোডিংটা দেখানো, লিখার নিয়মটা শেখানোর জন্য দেখাচ্ছি। হ্যাঁ, বাটনটা কাজ করে নেই, এটা আমি সিএসএস দিয়ে রাখবেন। অথবা আরেকটা ট্যাগ আছে, টোটাল জিনিসটা আপনি সেন্টার ট্যাগের মধ্যে দিতে পারেন, যেমন এখানে নাম সেন্টার, একটা ট্যাগ দিলাম CENTER, সেন্টার ট্যাগের মধ্যে আমি বাটনটাকে নিলাম। বাটনটা সেন্টারে আনতে পেরেছি, দেখেছি আনতে পেরেছি। এটা হচ্ছে সেন্টার ট্যাগের কাজ, কিন্তু বলে রাখি যে এখানে লাল বাতি দিচ্ছে, বেশ লাল সিগন্যাল দিচ্ছে, কেন লাল সিগন্যাল দিচ্ছে? এটা বলে হচ্ছে এই কোডটা হচ্ছে সম্ভবত এরকম বলছে যে ডিপ্রিসিয়েটেড হয়ে যাচ্ছে, মানে কি পুরাতন হয়ে গেছে, এটা এখন ব্যবহার এখন নাই বললেই চলে, না করাই বেটার, এই টাইপের মিনিং করতেছে, ওকে। তো এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য করেছি। দেখেন বাটন ট্যাগটা এটা আবার কি আরেকটা ট্যাগের মধ্যে আছে, এই কাজটা কিন্তু প্রায় ইউজ হয় যে ট্যাগের মধ্যে ট্যাগ, যেমন বডি ট্যাগের ভিতরে পি ট্যাগ। আবার মনে করেন লরেন ট্যাগ ওয়ার্ডটা আমি বোল্ড করতে যাচ্ছি, তাহলে এখানে বি ট্যাগের মধ্যে দিতে হবে, বি ট্যাগ মানে বোল্ড। এই যে বি ট্যাগ নিয়ে লরেন ওয়ার্ডটা দেখেন ডাবল ক্লিক করলাম, Ctrl+X দিয়ে কাট করলাম, বি ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, দেখেন লরেন ওয়ার্ডটা বোল্ড হয়ে গিয়েছে না? আবার দেখেন ইপসাম ওয়ার্ডের আগে আই লিখলাম, ইন্টার দিলাম, আই ট্যাগ চলে আসছে। ডাবল ক্লিক করে ইপসাম ওয়ার্ডটা ক্লিক করলাম, Ctrl+X দিয়ে কাটলাম, আই এর মাঝখানে কার্সর নিয়ে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, ইপসাম ওয়ার্ডটা কমা হয়ে গেছে, বোল্ড ইটালিক আন্ডারলাইন। এটা বোল্ড, এটা হচ্ছে ইটালিক, এটা হচ্ছে আন্ডারলাইন। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা
ট্যাগের মধ্যে পি ট্যাগের মধ্যে কিন্তু বি ট্যাগ এটা, তাই না? পি ট্যাগের মধ্যে শুরু, পি ট্যাগের মধ্যে শেষ। এই যে আই ট্যাগটা পি ট্যাগের মধ্যে শুরু, পি ট্যাগের মধ্যে শেষ। ইউ ট্যাগটা এভাবে শুরু, এভাবে শেষ। তাহলে এভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এভাবে করতে পারি। ভাইয়া এই ফন্টের সাইজ কিভাবে চেঞ্জ করবো? এমনি যদি প্রপার ওয়ে বলতে চান, তাহলে প্রপার ওয়েটা হচ্ছে কি, আপনি যদি সিএসএস ইউজ করেন, হ্যাঁ, স্টাইল ট্যাগ ও নিয়ে এখানে ফন্টের সিএসএস সাইজ ইউজ করেন। থেকে সিএসএস। আর এমনি যদি বলেন না আমি এসটিএমএল দিয়েই করবো, ওটা ইউজ হয় না। তারপর একটু দেখাই দিই, যেহেতু কোশ্চেন করছেন। এই পি ট্যাগটা আবার দেখেন, ভেতরে একটা ট্যাগ নাম, যেটার নাম হচ্ছে ফন্ট। তারপর হচ্ছে আমি ফন্ট ট্যাগের মধ্যে এই লেখাগুলা কাট পেস্ট করে দিই, আবার টান নিয়ে নিয়েছি। এই ফন্ট ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট কাজ করে, যেটার নাম হচ্ছে সাইজ। সেই সাইজটা আমি দিয়ে দিলাম, মনে করেন 6 দিয়ে দিই। কারণ প্যারাগ্রাফের সাইজ বড় হয়ে গেছে না, অনেক অনেক বড় হয়ে গেছে। আবার মনে করেন 6 না দিয়ে আমি বললাম না ভাই, তুমি 2 দাও। এটা কিন্তু আমাকে অতটা ভালো অপশন দিচ্ছে না যতটা সিএসএস দেয়। দেখেন পরের প্যারাগ্রাফ এখন অনেক ছোট হয়ে গেছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমি প্যারাগ্রাফটাকে বড়, মানে টেক্সটটাকে বড় ছোট করতে পারি। ফন্টের আরেকটা অ্যাট্রিবিউট কাজ করে খুব সুন্দর, যেটার নাম হচ্ছে কালার। কালার দিয়ে দিলাম, মনে করেন ব্লু দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে হচ্ছে কি দেখেন জিনিসটা ব্লু হয়ে গেছে। কিন্তু এইটাও দেখেন লাল কালার হয়ে গেছে, কারণ কি, ওই যে পুরাতন আমলের বোর্ড ইউজ করছে, এটা না ইউজ করাই ভালো। এটা আমরা সিএসএস দিয়ে করলে বেটার। তো সিএসএস আজকেই ধরতে চাচ্ছি না, অ্যাটলিস্ট 2-1 দিন আমরা এইচটিএমএল ক্লাস করি, আরো 2 দিন করি, তারপর থেকে আমরা সিএসএস করি, হ্যাঁ। এখানে এই বাকি টপিক গুলোর মধ্যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টেবিল। টেবিল বড় টপিক, হ্যাঁ। টেবিল একদম, যেহেতু আজকে অনেকের হয়তো প্রথম দিন, এত প্রেশার না নিয়ে আমরা প্রথম দিন যাদের, তারা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা এই কাজগুলো করতে পারি নাকি একটু দেখেছি, আমরা ফোল্ডার তৈরি করতে পারি কিনা, হ্যাঁ। ক্রিয়েট ফোল্ডার, দেন হচ্ছে গিয়ে আমি ফোল্ডারটা ভিএস কোডে ওপেন করতে পারি কিনা, হ্যাঁ। ওপেন দা ফোল্ডার ইন ভিএস কোড। আর দেন হচ্ছে গিয়ে আমি সেখানে এইচটিএমএল ফাইলটা নিতে পারি নাকি, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা। ক্রিয়েট ফাইল উইথ দ্য নেম ইন্ডেক্স ডট এইচটিএমএল। আর লাস্টে যেটা আমি হচ্ছে গিয়ে এক্সটেনশনটা ইনস্টল করতে পারি কিনা, হ্যাঁ। ইনস্টল দ্য এক্সটেনশন, এক্সটেনশনের নাম কি, লাইভ সার্ভার, তাই না? লাইভ সার্ভার, দেন আমি লাইভ সার্ভারের মাধ্যমে আমার কোডটা ব্রাউজারে দেখতে পারি কিনা। লাইভ সার্ভার, ঠিক আছে। এই কাজগুলো যদি আমি করতে পারি কিনা, তাহলে হচ্ছে ভালো। আর হচ্ছে এইচটিএমএল এর মধ্যে হালকা কিছু কোডিং, যে আমি এই ট্যাগ গুলা যদি লিখতে পারি, উম, যেমন H1 ট্যাগ থাকতে পারে, H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে কিন্তু, হ্যাঁ। H1, H2, H3, H4, H5, H6। তারপর হচ্ছে পি ট্যাগ আছে, এগুলো ইম্পর্টেন্ট ট্যাগ। তারপর হচ্ছে বাটন ট্যাগ আছে, এটা ইম্পর্টেন্ট ট্যাগ। তো তেমন ট্যাগ বি ট্যাগ শিখছি, তাই না? বি শিখছি। বি হচ্ছে বোল্ড, আই হচ্ছে ইটালিক, ইউ হচ্ছে আন্ডারলাইন। এই ধরনের ট্যাগ গুলা বারবার ইউজ করার লাগে, এগুলো আমরা শিখেছি, হ্যাঁ। এগুলো আমরা শিখে অ্যাপ্লাই করতে পারি কিনা। আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে, যেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগটা একটু দেখেন, অ্যাঙ্কর ট্যাগটা দেখায় আজকে আপনাদের শেষ করতে চাচ্ছি। বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, সেন্টার ট্যাগের শেষে আমি যে ট্যাগটা নিচ্ছি এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগ, হ্যাঁ, দেখে ইন্টার দিন। অ্যাঙ্কর ট্যাগ একটা পেয়ার ট্যাগ বা জোড়া ট্যাগ, এটা একটা শুরু আছে, এইটুকু হচ্ছে শুরু। আর এই যে লাস্টের গেটার, এইটুকু হচ্ছে শেষ। এইটা অ্যাট্রিবিউটের নাম কি? অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এক্সপ্রেস।
এই অ্যাট্রিবিউটটা ছাড়া এই অ্যাঙ্কর ট্যাগের কোনো মূল্য নাই। অ্যাঙ্কর ট্যাগের এখানে আমি জাস্ট লিখলাম হচ্ছে ক্লিক হিয়ার, হ্যাঁ, CLICK, তাহলে এইখানে অ্যাঙ্কর ট্যাগের কাজটা যদি আপনাদের বোঝায়, এই ক্লিক হিয়ারে যদি ক্লিক করি তাহলে কোথাও নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? এই স্ট্রিপে যে ঠিকানাটা থাকবে সেই ঠিকানার কাছে নিয়ে যাবে। তো এই স্ট্রিপে সাধারণত কি থাকে, অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে, অথবা এখানে আরেকটা পেজ থাকতে পারে about.html, সেই ঠিকানাটাও এখানে স্ট্রিপের মধ্যে থাকতে পারে। ইমেলও থাকতে পারে, আবার হচ্ছে ফোন নাম্বারও থাকে। তো আমি সহজটায় যাই, আজকে আমি অন্য ওয়েবসাইটে যাব, ফেসবুকে যাব, https://fb.com, fb.com, আবার বললাম স্ল্যাশ, কারণ আমার ওয়েবসাইটে নিয়ে যাবে abid.com, আমার ফেসবুক পেজে নিয়ে আসবে। এখন যদি আমি এখানে ক্লিক হিয়ার দিই, দেখেন আমার এই ওয়েলকাম পেজ থেকে আমি ফেসবুক পেজে চলে যাবো। হ্যাঁ, শুধু আমার পেজে আসে নাই, আমার পেজে প্রোফাইল পেজে চলে আসছে, তাই না? তাহলে এইভাবে হচ্ছে কি আমি এখানে ক্লিকের মাধ্যমে আমার পেজে চলে যাচ্ছি, আবার যে ব্যাকে দিয়ে আমার পেজে, এই মেইন পেজে চলে আসলো। তাহলে এখানে কি কি আছে? একটা অ্যাঙ্কর ট্যাগ শুরু, অ্যাঙ্কর ট্যাগ শেষ, দুই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে কিছু টেক্সট, এখানে এই স্টেপ এর মধ্যে এই লেখাগুলো আসছে। এখন হচ্ছে গিয়ে এইটার ভিতরে এই স্টেপের মধ্যে আমি আরেকটা ট্যাগ নিচ্ছি, অ্যাট্রিবিউট নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে টার্গেট। টার্গেটের 4টা মূল ভ্যালু আছে, এখন বাকিগুলো আর তেমন ইউজ হয় না। আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা দিতে পারেন। এটা কি করে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক টার্গেটের ভ্যালু? দেখেন আগেরবার কি হচ্ছিল, আমি যখন ক্লিক করছিলাম আমার এই পেজটাই চেঞ্জ হয়ে ফেসবুক পেজটা এখানে লোড হয়ে যাচ্ছিল। এখন যখন ক্লিক করব খেয়াল করে দেখবেন আমার এই যে ট্যাব যেটা ওয়েলকাম, এইটা ঠিকই থাকবে, নতুন একটা ট্যাব ওপেন হবে, ট্যাব ওপেন হয়ে এই পেজটা, ওই নতুন পেজটা ফেসবুক পেজটা ওপেন করে ক্লিক করলাম, দেখেন নতুন ট্যাবে ফেসবুক পেজটা ওপেন হলো। আর এই যে আমার যে ট্যাগটা, মানে আমার যে পেজটা আছে এটা কিন্তু আগের পেজে যেখানে থেকে গেল, আমার ট্যাবটা আগের পেজে থেকে গেল, আর নতুন ট্যাবে ফেসবুকটা ওপেন করলো। হ্যাঁ, এইভাবে হচ্ছে কি আমি ফেসবুকটা আর লিঙ্কটা আমার এখানে দিয়ে দিলাম এবং টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের মাধ্যমে দিলাম। আর বাকিগুলো যে ছিল সেগুলোর ইতিহাস গুলো, ওটার ভিতরে একটা ছিল আন্ডারস্কোর নিউ। আন্ডারস্কোর কি নিউ নাকি না, প্যারেন্ট সেলফ টপ, এই যে নিউটা বাদই দিয়ে দিচ্ছে, দেখছেন? অনেক আগের কথা বলতেছে, হ্যাঁ? এই নিউটা দিলে কি হতো, তখন না আমার এটা নতুন ট্যাবে না একেবারে নতুন উইন্ডোতে ওপেন হয়ে যেত। কিন্তু এই যে নতুন ট্যাব এখন ইউজ হচ্ছে, নিউটা যা কাজ করছে, কিন্তু এটা নতুন উইন্ডোতে ওপেন হইতো। কিন্তু ব্রাউজার পলিসি চেঞ্জ করে, পলিসি নিয়ম চেঞ্জ করে, হ্যাঁ, ব্রাউজার যখন যা মন চায় নিয়ম চেঞ্জ করে, এর জন্য আর এই নতুন উইন্ডোতে আর ওপেন হচ্ছে না, নতুন ট্যাবে ওপেন হবে, এটা হবে। ব্রাউজার পলিসির কারণে এটা আর কাজ করে না। তা আপনি যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক তো ভালো হয়েছে, এখন কোড মনে রাখার দরকার নেই, আপনি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটাই মনে রাখেন। এই অ্যাঙ্কর ট্যাগটা আমি হচ্ছে কি আপনার চাইলে কিন্তু এই ক্লিক হেয়ার যে লিখছেন, এই ক্লিক হেয়ারটা আপনি তো টেক্সট লিখছি, তাহলে অ্যাঙ্কর ট্যাগের ভিতর বাটন নিয়ে ওই বাটনের মধ্যে ক্লিক হেয়ার লিখতে পারেন। যাই কত প্রেশার আজকে না দিয়ে অ্যাঙ্কর ট্যাগটা আমি চাইলে ওই যে বাটনের নিচে লিখতে পারি, কিন্তু দেখবেন যে দুইটা হয়তো পাশাপাশি আসছে, তাই না? রিড মোরও আসছে, ক্লিক হেয়ার আসছে। এখন আমি চাচ্ছি দুইটা নিচে নিচে আসুক, এর জন্য একটা ছোট ট্যাগ আছে, যে ট্যাগটার নাম হচ্ছে বিআর হচ্ছে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ দিলাম, দেখেন রিড মোডের নিচে ক্লিক হেয়ার নেমে গেছে। তাহলে এইভাবে হচ্ছে রিড মোড থাকলে আমার যদি আরো নিচে নামানো লাগে তাহলে আমি আরো ব্রেক ট্যাগ দিতে পারবো। কিন্তু আবারও বলে রেখে এটা ভালো সিস্টেম না, ব্রেক ট্যাগ দিয়ে নিচে নামাবো না আমরা এগুলা। পরবর্তীতে সিএসএস যখন শিখবো, সিএসএস টা ডিজাইনের জন্য ইউজ হয়, এই ধরনের ডিজাইনের জন্য, যে কালার টেক্সট বড় ছোট করা, অ্যানিমেশন করা, এইচটিএমএল এর সাথেই কিন্তু সিএসএস বসে। তো ওই সিএসএস যখন শিখবো, সিএসএস এইচটিএমএল দুটো একত্রে আমরা ওয়েবসাইট তৈরি করবো, ডিজাইনটা করবো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত থাক। যারা হচ্ছে ভিডিওটা দেখছেন, অনলাইনে যারা আছেন, একটু ওই যে আমি তো লিঙ্ক দিয়েই দিলাম, আপনারা একটু পারলে আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে দেখুন। হ্যাঁ, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট রাতে একটু করে বসে অ্যাকসেপ্ট করে নিব না।
আপনার ওই যে মেসেঞ্জারও আমাকে পাই যাবেন, ওই যে মেসেঞ্জারে আমি লিঙ্ক দিয়েছি মনে হয়, মেসেঞ্জারে লিঙ্ক দিয়েছি ওই, এখানে লিঙ্ক দিয়েছে, আমার আইডি থেকেই লিঙ্ক দিয়েছি। আপনারা হচ্ছে গিয়ে এখানে এসে আমাকে খুঁজে বের করে নিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে এখানে আমি একটু চ্যাটের মধ্যে দিয়ে দিতে পারি। তো যারা আছেন, আমার এখনো ফ্রেন্ড লিস্ট খালি আছে, অনেক সমস্যা নেই। আপনারা চাইলে আমি হচ্ছে গিয়ে এটার ভিতরে একটু রিকোয়েস্ট পাঠাবেন। এই যে একজন অলরেডি পাঠিয়ে দিয়েছে, আমি তাকে অ্যাকসেপ্ট করে নিলাম, সমস্যা নেই। বাকিরা যারা আছেন পাঠিয়ে দিন ইনশাল্লাহ। তাহলে আমরা হচ্ছে গিয়ে সোমবার আবার দেখা হবে, হ্যাঁ আমার সাথে সোমবার দিন আবার দেখা হবে আপনাদের। তাহলে আজকে এই পর্যন্ত থাকুন, আল্লাহ হাফিজ। Hello, Bingo.